এরপর আমরা যে অপশনটার দিকে যাব সেটা হচ্ছে সেটআপ। সেটআপ হচ্ছে যেটার মধ্যে আমরা এনসিস ফ্লুয়েন্টের সব ডাটাগুলোকে সেটআপ করে নিব। সেটআপের ভিতরে আমরা বেসিক্যালি কি কি ইকুয়েশনগুলো ইউজ করতে হবে এনসিস ফ্লুয়েন্টকে, এনসিস ফ্লুয়েন্ট কি কি ইনিশিয়াল ভ্যালুগুলো ইউজ করবে, এর মেশের কোন জায়গায় কোন মেটেরিয়াল আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা সেটআপের মাঝে ডিফাইন করব। আমরা সেটআপ ভালো করে বোঝার জন্য আমরা হচ্ছে একটা জিওমেট্রি নিব নতুন, যেটা হচ্ছে একটা এয়ারফয়েল। তো আমরা হচ্ছে জিওমেট্রিতে রাইট ক্লিক করে ইম্পোর্টে যাব, ব্রাউজে যাব, তারপর হচ্ছে আমরা এই মডেলটা নিব। তারপর আমরা হচ্ছে এটা এডিট ইন স্পেস ক্লেম দিয়ে ওপেন করব। আমরা স্পেস ক্লেমে যেটা করার চেষ্টা করছি, এই জিওমেট্রিকে আমরা তেমনভাবে কোনো ডিফিচারিং করব না, এটার চারপাশে একটা এনক্লোজার বানাবো। এনক্লোজার বানিয়ে জিওমেট্রিটাকে আমরা সাপ্রেস করে ডিলিট করে দেব, তারপর শুধু ফ্লুইড ডোমেইনটা নিয়ে আমরা মেশিংয়ের দিকে যাব। এই কারণে হচ্ছে আমরা স্পেস ক্লেমে এটাকে এডিট করতে নিচ্ছি। এই হচ্ছে আমাদের এয়ারফয়েল শেপ। এটার মধ্যে এখন যদি আমরা একটা এনক্লোজার বানাতে চাই, তাহলে আমরা প্রিপেয়ারে যাব, প্রিপেয়ারে গিয়ে এনক্লোজার অপশনে যাব, তারপর আমাদের বডিটা সিলেক্ট করতে হবে। বডি সিলেক্ট করলে আমরা এরকম একটা এনক্লোজার পাবো। প্রথম কাজ হচ্ছে এনক্লোজারের ভেতর আমরা বক্স আকারের এনক্লোজার চাচ্ছি এবং সিমেট্রিক ডাইমেনশন তুলে দিব। আমরা এখন চাচ্ছি এয়ারফয়েলটার পিছনের দিকে কিছুটা এরিয়া বেশি থাক, আমরা কিছুটা এরিয়া বাড়িয়ে দিব। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এনক্লোজার। এখন হচ্ছে আমরা এটা টিক দিয়ে ক্রিয়েট করব। আমরা এরকম একটা এনক্লোজার বডি পাচ্ছি। আমাদের সলিড বডিটার দরকার নেই, এটাকে হচ্ছে আমরা সাপ্রেস ফর ফিজিক্সে দিব, তারপর হচ্ছে ডিলিট দিব, এবং এই হচ্ছে আমাদের ফ্লুইড ডোমেইনটা ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আবার ওয়ার্ক বেঞ্চে ফেরত যাব, তারপর জিওমেট্রি টিক সাইন এসে গেছে, এটা আপডেট হয়ে গেছে, আলাদা করে আর আপডেট দেওয়ার দরকার নেই। আমরা হচ্ছে মেশে গিয়ে এডিট মেশে যাব। মেশিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখন হচ্ছে স্পেস ক্লেমটা বন্ধ করে দিতে পারি। তো মেশিংয়ের ক্ষেত্রে আমরা মেইনলি যেটা করার চেষ্টা করতেছি, আমরা মেশটাকে খুব কমপ্লেক্স করার চেষ্টা করতেছি না, জাস্ট একটা জেনারেল মেশিং নিব। তারপর আমরা দেখার চেষ্টা করব একটা মেশিংয়ের ভেতর থেকে কোন কোন কাজ আমাদের করতে হবে একটা সেটআপের ভেতর মেশটাকে নেওয়ার জন্য। আচ্ছা, তো আমরা এনক্লোজারটা পেয়ে গেছি। এখন আমরা আগে একটা জেনারেট মেশ দিয়ে একটা জেনারেল মেশ ক্রিয়েট করে নিব। এটা সম্পূর্ণ ডিফল্ট একটা মেশিং হবে। আমাদের ভিতরের এয়ারফয়েলটা আমরা ঠিকভাবে দেখতে পাচ্ছি না। আমরা যদি ওয়্যার ফ্রেম মোড অন করি তাহলে হচ্ছে ভিতরের এয়ারফয়েলটা দেখতে পারবো। এছাড়া আমরা যদি একটা সেকশন প্লেন নেই, সেকশন প্লেন নিয়ে হচ্ছে আমরা এই বরাবর এটাকে কাটি, তাহলে আমরা দেখতে পারবো এটার ভিতরের পার্টটা, উইংয়ের পার্টটা হচ্ছে বা এয়ারফয়েলের পার্টটা হচ্ছে হলো হয়ে আছে, হলো হয়ে গেছে। তো আমরা সেকশন প্লেনটা তুলে দিব। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে আমরা মেশিংয়ের ভেতরে আসলে এক্সট্রা কি কি কাজ করতে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের ফ্লুয়েন্টের ভেতরে আমাদের মেশটা নিয়ে কাজ করার জন্য জরুরি। প্রথমে আমাদের যেগুলো লাগবে, আমাদের হচ্ছে নেমড সেকশনগুলো লাগবে। আমাদের ফ্লুয়েন্টকে বোঝাতে হবে যে এই মেশের ইনলেট কোনটা, কোন দিক দিয়ে হচ্ছে আমাদের এয়ার যাচ্ছে, ইনলেটে যাচ্ছে, আর কোন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো সেটা বোঝানোর জন্য হচ্ছে আমাদের নেমড সেকশনগুলো জরুরি। আমরা যেটা করব, আমরা হচ্ছে এই
এইখানের আচ্ছা, সবার আগে আমরা জিওমেট্রিতে যাব। এটার ভেতরে একটা এনক্লোজার আছে, এটা হচ্ছে আমাদের ফ্লুইড বডি। তো এটাকে হচ্ছে আমরা ফ্লুইডে সিলেক্ট করব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আমাদের এয়ার হচ্ছে এই দিক থেকে ঢুকবে আর এই দিক দিয়ে বেরোবে। তো আমরা এই সারফেসটাকে হচ্ছে ইনলেট হিসেবে নিব। আমরা হচ্ছে ফেস সিলেক্টে যাব, তারপর এই সারফেসটা সিলেক্ট করব। এখন আমরা যদি কিবোর্ডে এনে চাপ দিই তাহলে হচ্ছে আমাদের নাম দেওয়ার জন্য উইন্ডোটা আসবে। এটার ভিতর আমরা ইনলেট নেমিং করব এটা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আউটলেটের বারটা সিলেক্ট করব এবং এটার এন চেপে আউটলেট নেম দিব। আচ্ছা, এখন আশেপাশে যে 4টা প্লেন আছে এগুলোকে আমরা ওয়াল নেম করব। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের ওয়াল, এনে যাব ওয়াল। ওকে, এরপর আমাদের আরেকটা নেমিং যেটা করতে হবে, আমাদের এই ভেতরের যে এয়ার ফয়েলটা আছে এয়ার ফয়েলের সারফেসগুলোকে আমাদের নেমিং করতে হবে, যে বলতে হবে এটা হচ্ছে আমাদের এয়ার ফয়েল। তো এর জন্য আমরা যেটা করবো, আমরা ফেস সিলেক্ট অন রাখবো, আমাদের মোডটা চেঞ্জ করে বক্স সিলেক্ট মোডে যাব এবং এখানে একটা বক্স বানিয়ে দিব। তাহলে হচ্ছে আমাদের পুরা এয়ার ফয়েলের যে শেপটা আছে পুরাটাই হচ্ছে সিলেক্ট হয়ে যাবে ফেসটা। এটার নেম এনে ক্লিক করব, তারপর আমরা লিখবো এয়ার ফয়েল। আচ্ছা, ফাইনালি হচ্ছে আমাদের নেম সিলেকশনগুলোর মাঝে এগুলা আছে। এছাড়াও আমরা যে পুরা মেশটা করছি এই পুরা মেশটার নাম আমরা দিব হচ্ছে ফ্লুইড ডোমেইন। তো আমরা হচ্ছে বডি সিলেক্ট অপশনে যাব, তারপর হচ্ছে ওয়্যার ফ্রেম মোড অফ করে আমাদের মোডটা যেটা আছে বক্স সিলেক্ট, এটাকে সিঙ্গেল সিলেক্ট করে ক্লিক করলে হচ্ছে আমরা পুরো বডিটাকে পেয়ে যাব। তো এখন যদি আমরা এনে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা এটাকে ফ্লুইড ডোমেইন হিসেবে নেম করতে পারবো। আচ্ছা, তো আমাদের নেমিং পুরাটা শেষ হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে আবার ওয়ার্ক বেঞ্চে ফেরত যাব এবং এই এখন মেশের পাশে আমরা টিক সাইনটা দেখতে পারতেছি না। আমাদের যেটা করতে হবে, মেশকে আপডেট করতে হবে। তো আমরা আপডেটে ক্লিক করলে মেশ আপডেট হয়ে যাবে আর আমরা একটা টিক সাইন পাবো। এখন আমরা হচ্ছে আমাদের মেশিং সফটওয়্যারটা অফ করে দিতে পারি এবং আমাদের সেট আপ অন করতে পারি। আমরা সেট আপে যাবো, রাইট ক্লিক করব, এডিটে যাব। আচ্ছা, এটা করলে হচ্ছে আমাদের এই উইন্ডোটা আসবে। এই উইন্ডোটাতে আমরা আমাদের যে ফ্লুয়েন্ট সলভার আছে এটা কি কি স্পেসিফিকেশন ইউজ করতে যাচ্ছি এটা দেওয়া আছে। আমরা যদি ডাবল প্রিসিশন অন করে দেই তাহলে এটা দশমিকের পর ডাবল ঘর দেখবে, অর্থাৎ আগে যদি 2টা ঘর দেখতো দশমিকের পরে এখন হচ্ছে 4টা দেখবে। আমরা প্যারালাল কম্পিউটিং করতে পারি এনসিসে। আমরা যদি একটা করে করতে চাই তাহলে এটা 1 দিব, বাড়াতে চাইলে বাড়াতে পারবো। আমরা আপাতত একটা দিয়ে শুরু করি, স্টার্ট দেবো আমরা এখান থেকে। তাহলে হচ্ছে আমাদের ফ্লুয়েন্ট ওপেন হওয়া শুরু হবে। ফ্লুয়েন্ট হচ্ছে একটা সিএফডি সলভার। সে হচ্ছে আমাদের সিএফডি প্রবলেমটাকে নিয়ে হচ্ছে বিভিন্ন ফিজিক্সের ইকুয়েশন ইউজ করে ওটাকে নিউমেরিক্যালি সলভ করার চেষ্টা করবে। তো এটা সলভ করার জন্য ফ্লুয়েন্টের ভেতরে আমাদের কিছু প্যারামিটার বলে দিতে হবে। যেমন আমরা যে মেশটা ইউজ করতেছি এই মেশটা কি এলিমেন্ট দিয়ে তৈরি এটা বলে দিতে হবে। আমরা কোন কোন ইকুয়েশন ইউজ করে এটা সলভ করতে যাচ্ছি এগুলো আমাদের বলে দিতে হবে। ইনিশিয়াল ভ্যালুগুলো আমাদের গেস করে বলে দিতে হবে। বাউন্ডারি কন্ডিশনগুলো বলে দিতে হবে। এগুলো বলে দিলে ফ্লুয়েন্ট হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা করে দিতে পারবে। আচ্ছা, আমরা যদি এই দিকের অপশনগুলো দেখি, এই অপশনগুলো হচ্ছে এগুলো সিরিয়ালি সেট আপ করে গেলেই হচ্ছে আমাদের ফ্লুয়েন্টের টোটাল সেট আপ হয়ে যাবে। ফাইনালি হচ্ছে আমরা রান ক্যালকুলেশন দিয়ে সিমুলেশন শুরু করতে পারবো। আচ্ছা, আমরা যদি একদম শুরুতে আসি জেনারেলের ভেতর, তাহলে আমাদের জেনারেলের ভেতর এখানে কিছু অপশন আছে। এখানে আমরা ইউনিট চেঞ্জ করতে পারি, আমরা মেশের কোয়ালিটি কেমন এটা চেক করতে পারি, আমরা হচ্ছে ডিসপ্লেতে বিভিন্ন অপশন চেঞ্জ করতে পারি। এগুলো আপাতত এখানে কোনো দরকার নেই। আমরা নিচের পার্টটায় চলে যাব। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। প্রথমে আমরা যেটা দেখবো এটা হচ্ছে টাইপ, প্রেশার বেসড নাকি ডেন্সিটি বেসড।
এই জিনিসটা নির্ভর করে হচ্ছে আমাদের ফ্লোটা কম্প্রেসিবল নাকি ইনকম্প্রেসিবল এর উপরে। যদি আমাদের ফ্লোটা হচ্ছে সুপারসনিক হয় তাহলে এটার ফ্লোয়ের ডেন্সিটি চেঞ্জ হতে পারে, তখন আমাদের ডেন্সিটি বেসটা ইউজ করতে হবে। আর যদি সুপারসনিক না হয় তাহলে আমরা হচ্ছে প্রেশার বেসড ইউজ করব। তো সুপারসনিক হবে নাকি না এটা বোঝার জন্য আমাদের ম্যাক নাম্বার ইউজ করতে হবে। ম্যাক নাম্বার হচ্ছে আমাদের যে ফ্লুইড আছে ওটার ভেলোসিটি ডিভাইডেড বাই হচ্ছে সাউন্ডের ভেলোসিটি। এই নাম্বারটা যদি 0 থেকে 3 এর মধ্যে থাকে তাহলে হচ্ছে আমরা প্রেশার বেসড মডেল ইউজ করব, যদি 3 এর চেয়ে বেশি হয় তাহলে আমরা ডেন্সিটি বেসড মডেল ইউজ করব। তো আমরা যেহেতু সুপারসনিক লেভেলের স্পিডে যাব না, আমরা আরও অনেক নিচের একটা স্পিড নিয়ে কাজ করব, তো অবশ্যই আমরা হচ্ছে প্রেশার বেসড নিব। আমরা যে ভেলোসিটিগুলো ডিফাইন করব সবগুলো অ্যাবসলিউট হবে, আমরা অন্য কিছুর ভেলোসিটির রিলেটিভে ভেলোসিটি ভ্যালুগুলো ইনপুট দিচ্ছি না। আর আমরা আমাদের প্রবলেমটা হচ্ছে স্টেডি স্টেটে রাখতে যাচ্ছি, ট্রানজিয়েন্ট করতে যাচ্ছি না, মানে টাইমের সাথে সাথে স্টেডিলি হচ্ছে আমাদের প্রবলেমটা যাবে, ট্রানজিয়েন্টভাবে যাবে না। আচ্ছা, এরপর যদি আমরা যাই, আমরা হচ্ছে মডেলসে যেতে পারি। মডেলসের ভেতর আমরা অনেক রকম অপশন দেখতে পাচ্ছি। এই অপশনগুলো ভালোভাবে বুঝতে হলে হচ্ছে আমাদের ফ্লুইড ডাইনামিক্সের থিওরিগুলো ভালোভাবে একটু জানতে হবে। আমরা যদি প্রত্যেকটা মডেলের কাজ একটুভাবে দেখি, সবার আগে হচ্ছে আমাদের মাল্টিফেজ একটা অপশন আছে। এই মাল্টিফেজ অপশনটায় আমি হচ্ছে এটাকে অন অফ করতে পারি শুধু। আমি এখানে আরও কিছু অপশন এগুলো দিয়ে হচ্ছে অন করতে পারি বা এটা অফ করে রাখতে পারি। আমি মাল্টিফেজ অপশনটা অন করব যখন হচ্ছে আমার ফ্লোয়ের মধ্যে একাধিক ফেজ থাকবে। যেমন আমি যদি হচ্ছে অয়েল গ্যাস ইন্ডাস্ট্রির কোনো একটা সিমুলেশন করতে যাই, ওখানে হচ্ছে আলাদা আলাদা ফেজের ফ্লুইড আমি পাইতে পারি। তো ওই জায়গাগুলোতে হচ্ছে আমাদের মাল্টিফেজ অন থাকবে। মাল্টিফেজ থেকে আমরা ফেজ ডিস্ট্রিবিউশন, ইন্টারফেস ডাইনামিক্স, মাস ট্রান্সফার, এই টাইপের জিনিসপাতি সম্পর্কে এগুলার সিমুলেশন করার সময় হচ্ছে আমরা মাল্টিফেজটা ইউজুয়ালি অন রাখি। এখন আমরা যে ফ্লুয়েন্টের সিমুলেশন করছি এটা হচ্ছে শুধু একটা ফ্লুয়ের সিমুলেশন, এটার জন্য আমাদের মাল্টিফেজ অন রাখার কোনো দরকার নেই। এরপরে হচ্ছে আমাদের এনার্জি ইকুয়েশনস, এনার্জি মডেল যেটা আছে এটা হচ্ছে আমরা অফ রাখবো এখানে, কারণ হচ্ছে এনার্জি মডেল ইউজুয়ালি ইউজ করা হয় যখন আমরা কোনো হিট ট্রান্সফার টাইপের প্রবলেম করতেছি, কম্বাশনের প্রবলেম করতেছি বা ইলেকট্রনিক্স কুলিংয়ের প্রবলেম, এই টাইপের সিমুলেশনগুলোর জন্য আমাদের এনার্জি ইকুয়েশন অন রাখতে হয়। আমাদের যে ইকুয়েশনগুলো নিয়ে মেইনলি কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিসকাস মডেল। ভিসকাস মডেল আমরা বাই ডিফল্ট দেখতেছি হচ্ছে আমাদের কে ওমেগা মডেল সিলেক্ট করা আছে। আমরা এখানে ইনভিসিড মডেল, তারপর ল্যামিনার মডেল, এগুলো কি আমরা জানি, আমরা ফ্লুইডে পড়ে আসছি। এছাড়া হচ্ছে আমাদের ল্যামিনার মডেল, ইনভিসিড মডেল, এগুলার চেয়েও নিচের মডেলগুলো হচ্ছে টার্বুলেন্স মডেলিংয়ের জন্য বেশি ভালো। আমরা এখানে একটা এয়ার ফয়েলের জন্য সিমুলেশন করার চেষ্টা করছি এবং এয়ার ফয়েলের ভেতর দিয়ে যাওয়ার সময় অবশ্যই এটার ফ্লোয়ের মধ্যে ভোর্টেক্স ক্রিয়েট হবে, টার্বুলেন্স ক্রিয়েট হবে। তো আমাদের নিচের অপশনগুলো হচ্ছে টার্বুলেন্স নিয়ে ডিল করতে পারে। যেমন আমাদের একদম শুরুর দিকে একটা অপশন হচ্ছে কেএফ-স্যালন মডেল, এটা খুবই ফেমাস একটা মডেল। এই মডেলটা যেটা করে, এটার অ্যাজাম্পশনটা হচ্ছে একটা টার্বুলেন্স যখন ফ্লোতে ক্রিয়েট হয় তখন আমরা যে কাইনেটিক এনার্জি পাই এবং আমাদের যে টার্বুলেন্সের যে ডিসিপেশন হয়, এই দুইটা ইন্ডিপেন্ডেন্টভাবে ক্যালকুলেট করে কেএফ-স্যালন মডেল। কেএফ-স্যালন মডেল ইউজুয়ালি ইউজ করা হয় যখন আমরা খুব স্ট্রং শেয়ার ফোর্সের মধ্যে দিয়ে যাই, একটা ফ্লো যখন খুব স্ট্রং শেয়ার ফোর্সের মধ্যে দিয়ে যায়, যেমন জেটের ভেতর দিয়ে যদি ফ্লুইডের ফ্লো হয় তখন হচ্ছে কেএফ-স্যালন মডেল ইউজ করা হয়। কেএফ-স্যালন মডেলের সমস্যা হচ্ছে এটা হচ্ছে ওয়ালের খুব কাছে যদি ফ্লুইডের ফ্লোটা হয়, ওয়ালের কাছের যে টার্বুলেন্সগুলো আছে এগুলো বেশি ভালোভাবে ক্যাপচার করতে পারে না কেএফ-স্যালন মডেল। তো এইটাই, এতটুকুই আমাদের জানা দরকার যে ওয়ালের কাছাকাছি যখন ফ্লুইড ফ্লো হয় ওগুলোর জন্য কেএফ-স্যালন মডেল খুব একটা ভালো না, এবং আমরা উইন্ড টানেল টেস্ট করতেছি, এটার জন্য অবশ্যই ওয়ালের কাছাকাছি ফ্লো আমরা পাবো। তার মানে হচ্ছে আমাদের কেএফ-স্যালন মডেল এখানে কিছু ডিফেক্টস দিতে পারে। সেকেন্ড মডেল যেটা আছে এটা হচ্ছে কে ওমেগা মডেল। কে ওমেগা মডেল কেএফ-স্যালন মডেলের ওপরেই কাজ করে, কিন্তু এটার একটা স্পেশালিটি হচ্ছে এটা ওই নিয়ার ওয়াল টার্বুলেন্স যেটা আছে, যেটা আমরা বলতেছিলাম যে ওয়ালের কাছাকাছি টার্বুলেন্সগুলো ক্যালকুলেশনের ক্ষেত্রে কেএফ-স্যালনের সমস্যা থাকে, ওই সমস্যাটা এটা হচ্ছে অনেকটা কমাই দিতে পারে। আচ্ছা, আরেকটু নিচে যদি আমরা যাই, যেমন ট্রানজিশন এসএসটি মডেল। ট্রানজিশন এসএসটি মডেল যেটা করে এটা হচ্ছে কেএফ-স্যালনের দুইটা ইকুয়েশন আর কে ওমেগার দুইটা ইকুয়েশন একসাথে করে 4টা ইকুয়েশনের একটা মডেল। এই মডেলটায় কে ওমেগাও আছে,
কে এপসাইলনও আছে। যখন আমরা ইনার ওয়ালের কাছাকাছি কোনো জায়গার সিমুলেশন রান করতেছি তখন হচ্ছে আমরা কে ওমেগার সূত্রগুলোর দিকে চলে যাই, আর যখন হচ্ছে আমরা আউটার রিজিয়নেরগুলো ক্যালকুলেট করব তখন হচ্ছে আমরা কে এপসাইলন মডেলের দিকে চলে যাব। তো ল্যামিনার টু টার্বুলেন্ট ট্রানজিশন যদি থাকে আমাদের সিমুলেশনের মধ্যে তখন এসএসটি মডেল খুবই ভালো কাজ করে, ল্যামিনার টু টার্বুলেন্টের ট্রানজিশন যখন আমাদের কাছে থাকবে। কিন্তু এসএসটি মডেলের সমস্যা হচ্ছে এটা অনেক সময় নিয়ে নেয়, শুধু কে এপসাইলন বা কে ওমেগার চেয়ে এটার কম্পিটিশন অনেক বেশি ঝামেলা করে। আচ্ছা, আমরা যে তিনটা মডেল নিয়ে কথা বললাম, কে এপসাইলন, কে ওমেগা, ট্রানজিশন, এসএসটি, এই তিনটাই হচ্ছে বোসেনিক অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করে। বোসেনিক অ্যাজাম্পশন কি এটা হচ্ছে এখানে এই ভিডিওর স্কোপে নাই, আমরা জানতে চাইলে বাইরে থেকে স্টাডি করতে পারি। বোসেনিক অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করে হচ্ছে এই তিনটা মডেল কাজ করে। এরপরের যে মডেলটা আছে রেনল্ডস স্ট্রেস মডেল, এটা বোসেনিক অ্যাজাম্পশনের উপর কাজ করে না, এটা হচ্ছে রেনল্ডসের স্ট্রেস ইকুয়েশনগুলো ডাইরেক্টলি সলভ করে আমাদের উত্তর দেয়, এই কারণে এটার সলিউশনগুলো আরও বেশি অ্যাকিউরেট হয়। কিন্তু এটারও কম্পিটিশন অনেক বেশি সময় নেয়, তো এটাও ইউজুয়ালি আমরা সিমুলেশনে ইউজ করি না। এটা অবশ্যই নিয়ার ওয়ার্ল্ড ট্রিটমেন্ট আরও ভালো হবে এটার। এটা হচ্ছে অ্যানাইসোট্রপিক এফেক্ট অ্যানালাইসিসের জন্য এটা ভালো কাজ করে। আচ্ছা, আমরা যেটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের কে ওমেগা, কারণ কে ওমেগা সময় কম নেবে এবং এটা নিয়ার ওয়ার্ল্ড ট্রিটমেন্ট কে এপসাইলনের চেয়ে ভালো। কিন্তু ট্রানজিশন এসএসটি অবশ্যই কে ওমেগার চেয়ে বেটার ছিল, কারণ ট্রানজিশন এসএসটিতে কে ওমেগাও আছে, আবার আমরা কে এপসাইলন মডেলের ইকুয়েশনগুলো ইউজ করতেছি, দুইটা আলাদা আলাদা জায়গায় দুই রকম ইকুয়েশন ইউজ করতেছি। তো আমরা যেটা করব, কে ওমেগার ভেতর এসএসটিটা সিলেক্ট করব, তাতে হচ্ছে আমরা যখন হচ্ছে আমরা নিয়ার ওয়াল ট্রিটমেন্টে থাকবো না, নিয়ার ওয়ালের বাইরে থাকবো, তখন হচ্ছে আমাদের এসএসটি অনুযায়ী আমাদের কে এপসাইলনের কিছু জিনিসও এখানে ইউজ হইতে পারবে। আচ্ছা, এখানে হচ্ছে ডিফল্ট কিছু কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টগুলো নিয়ে আমরা কোনো চেঞ্জ করব না আপাতত। আর নিচে যদি আসি আমাদের অনেকগুলো অপশান আছে, যেমন আমরা কার্ভেচার কারেকশন করতে পারি। আমাদের মডেলে যদি অনেক কার্ভেচার থাকে সেটার একটা কারেকশন হচ্ছে মডেল রান করার সময় হতে পারে। আমাদের মডেলে বেশি একটা কার্ভেচার নেই, খালি একটা এয়ারফয়েল আছে। আমাদের কাছে প্রোডাকশন লিমিটার নামে যে অপশানটা টিক দেওয়া আছে, এটা অবশ্যই সবসময় টিক দেওয়া থাকতে হবে। প্রোডাকশন লিমিটার যে কাজটা করে, কে ওমেগা মডেল প্রেডিক্ট করতে করতে সে আসলে দুইটা জিনিস ক্যালকুলেট করতেছে। সে হচ্ছে টার্বুলেন্সের কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করতেছে এবং টার্বুলেন্স ডিসিপেশন ক্যালকুলেট করতেছে। তো টার্বুলেন্সের কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন হইতে হইতে এক সময় এটা হচ্ছে একটা নির্দিষ্ট লিমিট ক্রস করে ফেলতে পারে, যেটার জন্য হচ্ছে আমরা দেখতে পারি আমাদের সিমুলেশন কনভার্জ করতে করতে আবার ডাইভার্জের দিকে চলে যাচ্ছে। এই সিমুলেশন কনভার্জ ব্যাপারটা কি এটা আমরা একটু পরেই দেখতে পারবো। তো আমাদের সিমুলেশন অবশ্যই সবসময় লাস্টে গিয়ে কনভার্জ করতে হবে, নাহলে রেজাল্ট মিলতেছে না। তো যদি কাইনেটিক এনার্জি বারবার এভাবে জেনারেট হইতে থাকে তাহলে যেটা হবে যে আমরা কনভার্জ করতে করতে এসে আবার উপরে উঠে যাব, আমরা হচ্ছে ডাইভার্জের দিকে চলে যাব। তো তখন হচ্ছে আমাদের এই কারণে হচ্ছে প্রোডাকশন লিমিটার ইউজ করা হয়, যেটা হচ্ছে কাইনেটিক এনার্জিটাকে লিমিটেড করবে। আর ইন্টারমিটেন্সি ট্রানজিশন মডেল যেটা আছে, এটা হচ্ছে আমরা যদি ট্রানজিশনের মধ্যে থাকি ল্যামিনার টু টার্বুলেন্টে, তাহলে এটা হচ্ছে আমরা টিক দিয়ে দিই। তো আমাদের জন্য আমরা শুধু প্রোডাকশন লিমিটারে টিক দিলেই হবে, তো আমরা এই মডেলটা ইউজ করব। ওকে দিচ্ছি। আচ্ছা, আমাদের অবশ্যই রেডিয়েশন লাগবে না, এখানে রেডিয়েশন অফ আছে, হিট এক্সচেঞ্জারও অফ আছে। পরের দুইটা যে অপশন আছে এগুলোর মধ্যে ডিসক্রিট ফেজ আর স্পিসিস, এই দুইটা কাজ করে হচ্ছে, ধরা যাক আমার ফ্লুইডের মধ্যে হচ্ছে 20% নাইট্রোজেন আছে আর 80% অক্সিজেন আছে। তো আমরা যদি মাল্টিপল ফ্লুইডের মিক্সচার নিয়ে কাজ করি, যেগুলো আলাদা আলাদা ডিসক্রিট পার্সেন্টেজ আছে, ওগুলার জন্য হচ্ছে আমাদের এই দুটা অন করে হচ্ছে আমাদের ডিফাইন করে দিতে হয়। পরে হচ্ছে সলিডিফিকেশন, মেল্টিং, এগুলো আমাদের এখানে লাগবে না, স্ট্রাকচার লাগবে না। ওয়ালেরিয়ান ওয়াল ফিল্ম যেটা আছে, এটা হচ্ছে যদি ফ্লুইড সলিডের উপর যাওয়ার সময় সলিডের উপর একটা ফিল্ম তৈরি হয়ে যায়, তাহলে তখন হচ্ছে আমরা এই জিনিসটা অন করি, যেটা আমাদের এইখানে হবে না, এয়ার ফ্লো হচ্ছে। আর পোটেনশিয়াল অথবা লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা আছে, এটাও আমাদের এইখানে লাগবে না। তো আমরা শুধু হচ্ছে ভিসকাস মডেল যেটা আছে এটা হচ্ছে ঠিক করব। আচ্ছা, তারপর আমরা যদি মেটেরিয়ালসে যাই, মেটেরিয়ালসের ভিতরে আমরা হচ্ছে
দেখতে পারতেছি আমাদের ফ্লুইডের ভেতর আছে হচ্ছে এয়ার এবং সলিডের ভেতর আছে হচ্ছে অ্যালুমিনিয়াম। এয়ারে গিয়ে যদি হচ্ছে আমরা ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে আমরা এই অপশনগুলো দেখতে পারবো। আচ্ছা, আমাদের ফ্লুইড হচ্ছে বাই ডিফল্ট এয়ারে আছে। আমরা যদি অন্য কোনো ফ্লুইড ইউজ করি তাহলে আমরা ফ্লুয়েন্টের ডাটাবেস ইউজ করতে পারি, যেটা একটা হিউজ ডাটাবেস। এটার ভেতর অনেক রকম ফ্লুইডই আছে, সব ফ্লুইডের জন্যই ডাটা আছে এবং এই ভ্যালুগুলো হচ্ছে এখানে সেট করা আছে। আমরা যেই ফ্লুইড আমরা ইউজ করতেছি ওই ফ্লুইডই হচ্ছে সিলেক্ট করে এখানে দিতে পারি। আমরা চাইলে নেম দিয়েও সার্চ করতে পারি বা কেমিক্যাল ফর্মুলা দিয়েও সার্চ করতে পারি, দুই অপশনই হচ্ছে এখানে আছে। আচ্ছা, এরপর এছাড়াও আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে ইউজার ডিফাইন ডাটাবেস ইউজ করতে পারি। আমাদের কাছে যদি ডাটাবেস থাকে, ভ্যালু থাকে, আমরা ব্রাউজ অপশনে যাব, তাহলে আমাদের ল্যাপটপ থেকে আমরা বা আমাদের পিসি থেকে আমরা হচ্ছে ভ্যালু ইনপুট দিতে পারবো এখানে আমাদের নিজস্ব ডাটাবেস থেকে, যদি আমরা অন্যরকম কোনো ফ্লুইড ইউজ করতে চাই। আচ্ছা, এখানে আমরা হচ্ছে এয়ার ইউজ করতে যাচ্ছি। আচ্ছা, তো এয়ারের প্রপার্টিগুলো হচ্ছে আমরা অনেক ল দিয়ে হচ্ছে ডিফাইন করতে পারি। এখানে যদি আমরা কনস্ট্যান্ট ভ্যালু ইউজ করি, এয়ারের কনস্ট্যান্ট ভ্যালু, ভিসকোসিটির একটা কনস্ট্যান্ট ভ্যালু, আমরা এই জায়গায় কনস্ট্যান্ট ইউজ না করে আমরা এখানে আইডিয়াল গ্যাস অ্যাজাম্পশন থেকে হচ্ছে ডেনসিটি বের করতে পারি। আইডিয়াল গ্যাস অ্যাজাম্পশন থেকে আমরা ডেনসিটি রো ইজ ইকুয়াল টু পি বাই আর টি এরকম সূত্রগুলো থেকে হচ্ছে বের করতে পারি। ওটার ক্ষেত্রে ডেনসিটি হচ্ছে আমাদের টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, কনস্ট্যান্ট না। আচ্ছা, বা হচ্ছে আমরা এখানে এরপরে ইনকম্প্রেসিবল আইডিয়াল গ্যাস, এটা থেকে হচ্ছে অ্যাজাম্পশন করতে পারি। এই প্রথম তিনটা অপশনই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কম্প্রেসিবল ইনকম্প্রেসিবল বলতে আমরা এখানে বোঝাচ্ছি ফ্লুইডটা কম্প্রেসিবল নাকি ইনকম্প্রেসিবল, আমরা ফ্লোটার কথা বলতেছি না। ফ্লোয়ের কম্প্রেসিবিলিটি আমরা হচ্ছে প্রেশার বেসড আর ডেন্সিটি বেসড যখন সিলেক্ট করতেছি তখনই ওটা সিলেক্ট করে আসছি আমরা। এখানে আমরা যে ফ্লুইডটা ইউজ করতেছি ওটা কম্প্রেসিবল নাকি ইনকম্প্রেসিবল সেটা হচ্ছে আমাদের ইউজ করতে হবে। এই জায়গায় আমরা হচ্ছে কনস্ট্যান্ট ইউজ করতে পারি, আইডিয়াল গ্যাস অ্যাজাম্পশন ইউজ করতে পারি। আমরা কনস্ট্যান্ট ইউজ করবো এখানে, এবং যেহেতু আমরা এয়ার ইউজ করছি তাই এখান থেকে আর কিছু চেঞ্জ করবো না। সেম জিনিসটা হচ্ছে আমাদের সলিডের জন্য। সলিডের জন্য হচ্ছে আমাদের কাছে ফ্লুয়েন্টের ডাটাবেস আছে, এখানে হচ্ছে মেটেরিয়াল টাইপ হচ্ছে সলিড দেওয়া আছে। তো আমরা ফ্লুয়েন্টের ডাটাবেসে গেলে এখানে যদি আমরা সলিড টাইপ দিতাম তাহলে হচ্ছে আমরা সলিডদের জন্য হচ্ছে ডাটাবেসে কী কী ভ্যালু আছে এটা পাইতে পারতাম নেম দিয়ে বা কেমিক্যাল ফর্মুলা দিয়ে। এটার ক্ষেত্রে আমাদের ডেনসিটি হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে আমরা ডিফাইন করতে পারি, যেহেতু এটা হচ্ছে একটা সলিড তাই এটা অবশ্যই ইউজার ডিফাইন্ড কনস্ট্যান্ট অথবা হচ্ছে নিউ ইনপুট প্যারামিটার, এইগুলাই হচ্ছে আমাদের অপশান থাকতে পারে, যেহেতু এটা ডেনসিটি ভ্যারি করবে না। আচ্ছা, তো আমরা এটা হচ্ছে কনস্ট্যান্ট রাখবো। আচ্ছা, অ্যালুমিনিয়াম, এবং আমাদের সিমুলেশনে কোনো সলিড আমরা ইউজও করতেছি না, আমরা শুধু ফ্লুইড ডোমেন ইউজ করতেছি, তো এটাও কোনো চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, আমরা যখন মেশের ভেতর ফ্লুইড সিলেক্ট করছিলাম, আমাদের এনক্লোজারটাকে হচ্ছে আমরা ফ্লুইড টাইপ সিলেক্ট করছিলাম, তখন ওই মেশটা যখন আবার আমরা ফ্লুয়েন্টে লোড করছি তখন ফ্লুয়েন্ট হচ্ছে মেশের ভেতর কি কি মেটেরিয়াল আছে, ওটা ফ্লুইড নাকি সলিড, সেটা হচ্ছে তখনই সে রিড করে নিছে। তো এখান থেকে যদি আমরা সেল জোনে যাই, সেল জোনে গিয়ে দেখবো আমাদের শুধু ফ্লুইড ডোমেইন আছে, ঠিক আছে। ফ্লুইড ডোমেইনটা এখানে টাইপও হচ্ছে ফ্লুইড দেওয়া আছে, তো ফ্লুয়েন্ট নিজেই ডিফল্টে এগুলো সেট করে নিতে পারে প্যারামিটার্সগুলো, সে ফ্লুইড ডোমেইনে আছে নাকি না এটাও সে সেট করে নিতে পারে, এবং এটা টাইপ কি ফ্লুইড হবে নাকি না সে এটাও সেট করে নিতে পারে। আমরা যদি এটার এডিট অপশনে যাই তাহলে আমাদের বাই ডিফল্ট আমাদের মেটেরিয়ালটা এয়ার হয়ে থাকবে, যেহেতু আমরা মেটেরিয়ালসেও এয়ার দিয়ে আসছি। আমরা চাইলে এটার মধ্যে হচ্ছে এডিটে গিয়ে আমরা হচ্ছে এখানেও চেঞ্জ করতে পারি এই ভ্যালুগুলো। আমাদের হচ্ছে অরিজিন রোটেশন যদি হয় তাহলে আমরা রোটেশনের ডাইরেকশন অরিজিন ফ্লুইড যদি রোটেট হইতে থাকে তাহলে ওই ভ্যালুগুলো এখান থেকে সেট করতে পারি। আচ্ছা, আমরা এখানে যদি এই অপশনগুলো দেখি, এই অপশনগুলোতে যেমন আমাদের লেমিনার জোন, পোরাস জোন, এগুলাতে যদি আমরা টিক সাইন দিই, পোরাস জোনে যদি আমরা টিক সাইন দিই তাহলে আমরা দেখবো টিকটা না দিলে হচ্ছে পোরাস জোন অপশানটা গ্রে হয়েছিল, এখন টিক দিলে হচ্ছে আমরা এই অপশানটা পাচ্ছি। এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কাছে এই যে নতুন এই অপশানগুলো আসবে। আচ্ছা, এখানে
এই অপশনগুলো ইউজ করে আমরা বেসিক্যালি যেটা করার চেষ্টা করি, আমাদের সিমুলেশনে যদি এক্সট্রা কোনো ফিজিক্সের এলিমেন্ট অ্যাড করা লাগে সেটা আমরা অ্যাড করতে পারি। যেমন আমরা ফ্রেম মোশনের মধ্যে যদি যাই, মানে এখানে রেফারেন্স ফ্রেমে যদি যাই, তাহলে আমাদের ফ্রেম মোশন অফ থাকলে আমরা হচ্ছে অ্যাক্সিসের রোটেশন প্রোভাইড করতে পারি। যেমন যদি আমাদের কাছে একটা রোটেটিং টারবাইন থাকে বা একটা ফ্যান থাকে, ওটার মধ্যে হচ্ছে আমরা রোটেশন পাবো সলিড বা ফ্লুইডের। তো এই রোটেশনগুলো হচ্ছে আমরা এখানে ফ্রেম রোটেশন দিয়ে ডিফাইন করতে পারি। ফ্রেম মোশনও যদি থাকে তাহলে এটা আমরা ক্লিক করে দিলে আমরা ট্রানজিশনাল ভেলোসিটি, রোটেশনাল ভেলোসিটি এগুলো সব স্পেসিফাই করে দিতে পারি। আর এগুলো হচ্ছে অ্যাক্সিসের ডাইরেকশন, যদি রোটেশন থাকে তাহলে হচ্ছে আমাদের অ্যাক্সিসের ডাইরেকশন স্পেসিফাই করার জন্য। আচ্ছা, আমরা পোরাস জোনে যদি যাই, পোরাস জোনের ভেতরে আমরা ধরা যাক যদি আমাদের কাছে একটা অনেকগুলা স্লিট বিশিষ্ট একটা ফিল্মের মতো কিছু থাকে বা একটা কুলিং সিস্টেম থাকে যেটার উপরে একটা ফ্রেম বা একটা কেসিং লাগানো আছে, যার মধ্যে অনেকগুলা হচ্ছে হোল আছে, যেটা অনেকটা একটা পোরাস সেকশনের মতো লাগতেছে, অনেকগুলা পোর আছে এটার মধ্যে। তো এইটার ফিজিক্সগুলো ডিফাইন করার জন্য আমাদের হচ্ছে এরকম একটা জোন দেওয়া আছে। এখানে হচ্ছে আমাদের ডাইরেকশন ভেক্টর আছে। পোরাস জোনটার উপর ফ্লুইড ফ্লোয়ের ডাইরেকশনগুলো হচ্ছে আমরা এখানে ডিফাইন করে দিই। যেই ডাইরেকশন বরাবর ফ্লো হচ্ছে, যেমন আমাদের এই সেকশনের জন্য ফ্লো হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর, তো আমরা জেডে হচ্ছে 1 রাখবো আর বাকিগুলো হচ্ছে 0 করে দেবো। তারপর আরও নিচে যদি আমরা যাই তাহলে আমাদের এখানে কিছু ফিজিক্যাল প্যারামিটার হচ্ছে ডিফাইন করে দিতে হয়। যেমন হচ্ছে আমাদের ভিসকাস রেজিস্ট্যান্স আর ইনার্শিয়াল রেজিস্ট্যান্স হচ্ছে এখানে ডিফাইন করে দিতে হয়। আচ্ছা, এগুলো ডিফাইন করার জন্য আমাদের অবশ্যই আমরা যে ডিভাইসটা ইউজ করতেছি, যেটার সিমুলেশন করতে যাচ্ছি, সেটার কিছু ডাটা আমাদের লাগবে। আমাদের ম্যানুফ্যাকচারার যারা আছে তারা হচ্ছে প্রোভাইড করবে। তো এইখানে আমরা যদি শুধু পোরাস জোনটা বোঝার চেষ্টা করি, পোরাস জোন ক্রিয়েট করার জন্য আমাদের কাছে হচ্ছে প্রেশারের ডাটা লাগবে, যেটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারার আমাদের দেবে। আমাদের প্রেশারের ডাটা লাগবে এবং হচ্ছে আমাদের ভেলোসিটির ডাটা লাগবে। আমরা ভেলোসিটি ভার্সেস প্রেশারের একটা গ্রাফ প্লট করব। আমাদের গ্রাফের এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে ভেলোসিটি আর ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে প্রেশার ড্রপ। এরকম একটা গ্রাফ প্লট করার পর আমরা যদি হচ্ছে এইখানে যাই, এটা হচ্ছে এনসি স্টুডেন্টের ডকুমেন্টেশন পোরাস মিডিয়ায়, মোমেন্টাম ইকুয়েশন যেটা আছে, আমরা যদি এই ইকুয়েশনটা দেখি, এই ইকুয়েশনটার ভেতর হচ্ছে আমাদের এসআই ইজ ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি ভি এর একটা ইকুয়েশন দেওয়া আছে এসআই এর সাথে। আচ্ছা, তো এটার ভেতরে আমাদের যে প্রেশার ড্রপটা ছিল এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। তো এটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু, ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং ইন্টু আমাদের এক্স অ্যাক্সিসে ছিল ভেলোসিটি। তো ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং ইন্টু এক্স প্লাস সামথিং ইন্টু এক্স স্কোয়ার। আমরা যদি ম্যানুফ্যাকচারার যারা আছে তারা যে ডাটা দিচ্ছে ওটা দিয়ে যদি কার্ভ প্লট করি তাহলে আমরা একটা প্যারাবোলিক কার্ভ পাবো, যেটা হচ্ছে এই y is equal to ax plus bx স্কোয়ার টাইপের একটা কার্ভ ফিট করবে। তো এখান থেকে আমরা যে এ আর বি এর ভ্যালুগুলো পাবো, এ আর বি এর ভ্যালুগুলার থেকে হচ্ছে আমাদের এই 1/α আর C2 এর মান বের করতে হবে। এ যে ভ্যালুটা আমরা পাচ্ছি ওটা হচ্ছে μ/α পুরাটার ভ্যালু, আর আমরা বি যে ভ্যালুটা পাচ্ছি ওটা C2 ইন্টু ρ/2 এর পুরাটার ভ্যালু। তো আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারতেছি যে আমাদের আমরা যদি মিউ আর রো এর মান জানি তাহলে হচ্ছে আমরা এই যে ইনার্শিয়াল রেজিস্ট্যান্স ফ্যাক্টর C2 এর মান বের করতে পারবো, এবং 1/α যেটা আছে এটা হচ্ছে আমাদের প্রেশার ভিসকাস রেজিস্ট্যান্স ফ্যাক্টর 1/α, এটার মানও বের করতে পারবো। তো ওই মানগুলো হচ্ছে ডিরেকশন ওয়াইজ আমরা হচ্ছে এখানে বসাই দিতে পারবো। বসাই দিলে হচ্ছে আমরা পোরাস ফ্লুইডের জন্য কাজ করতে পারবো, পোরাস কোনো মিডিয়াম থাকলে ওটার জন্য হচ্ছে কাজ করতে পারবো। একইভাবে এখানে ফিক্সড ভ্যালুজ, পরে হচ্ছে আমাদের সোর্স টার্মস, এগুলো যদি থাকে এগুলোর জন্য হচ্ছে আমাদের কিছু ম্যানুফ্যাকচারের ডাটা ইউজ করে কোনো একটা কার্ভ ফিট করতে হবে। পরে ওই কার্ভ ফিটের যে প্যারামিটারগুলো আছে ওগুলো এখানে বসায় আমরা সিমুলেশন করতে পারবো ওই সোর্স কীভাবে, ওই মেশিনটা কীভাবে কাজ করবে এটা বোঝার জন্য। তো আমাদের এখানে এমন কিছুই নাই, তো আমরা হচ্ছে এগুলো সব করে দিয়ে শুধু ল্যামিনারটা নিব। আমাদের যদি এখানে ফ্লুইড না হয়ে এটা যদি সলিড হইতো, এটা যদি ফ্লুইড না হয়ে সলিড হইতো তাহলে হচ্ছে আমরা এরকম কিছু অপশন পাইতাম। তো সলিডের জন্য আমরা শুধু মোশনের অপশনটা পাবো, আর কোনো অপশন পাবো না, কারণ সলিড এটা। তো আমরা হচ্ছে মোশন ডিফাইন করে দিতে পারি, যেমন একটা ফ্যানের রোটেশনের জন্য যে সলিড ফ্যানটা আছে ওইটার রোটেশনের প্যারামিটারগুলো হচ্ছে এখানে দেওয়া যেতে পারে। ওকে, তো
আমাদের ছিল এটা হচ্ছে ফ্লুইড। আচ্ছা, আমরা হচ্ছে এয়ার রেখে এটাকে ওকে করে দেব। এরপর আমাদের আসতেছে আমাদের বাউন্ডারি কন্ডিশনগুলো। বাউন্ডারি কন্ডিশনে যদি আমরা যাই, তাহলে আমরা বাউন্ডারি কন্ডিশনে ডাবল ক্লিক করলে আমরা দেখব হচ্ছে এই 5টা অপশন আমাদের আছে। এর মাঝে হচ্ছে আমাদের এয়ারফয়েল, ইনলেট, আউটলেট, ওয়াল, এগুলো হচ্ছে আমরা ক্রিয়েট করছি। আর আমরা যেটা ফ্লুইড ডোমেইন ক্রিয়েট করেছিলাম ওটার এনসিস নিজে রিনেম করে ওটাকে ইন্টেরিয়র ফ্লুইড ডোমেইন বানিয়েছে। কারণ ওয়ালের ভিতরের যে এরিয়াটা আছে ওটাকে সবসময় এনসিস ইন্টেরিয়র হিসেবে ইউজ করে, ইন্টেরিয়রের বাউন্ডারি কন্ডিশন ইউজ করে ওটার ভেতরে। আমরা যদি ইনলেটে যাই, আমরা দেখতে পারবো আমাদের ইনলেটটা হচ্ছে ভেলোসিটি ইনলেট দিয়ে সেট করা আছে। এনসিস বাই ডিফল্ট ভেলোসিটি ইনলেটে এটাকে সেট করছে। আমরা যদি হচ্ছে এডিটে যাই, তাহলে আমরা এইগুলো দেখতে পারবো। আমাদের মোমেন্টাম ট্যাবটা হচ্ছে গ্রে করা নাই, এটার ভিতর আমরা প্যারামিটার দিতে পারবো। বাকি ট্যাবগুলোয় আমরা প্যারামিটার দিতে পারবো আমাদের মডেলস অপশনগুলোতে যদি আমরা অন অফ করি বা চেঞ্জ করি। যেমন আমরা যদি এনার্জি অন করি, এনার্জি ইকুয়েশনগুলো অন করলে আমাদের থার্মাল ট্যাবটা চলে আসবে। আচ্ছা, ওটা আমরা পরে যাচ্ছি। আমরা হচ্ছে এইখানে আমাদের যেটা করতে হবে, আমাদের শুধু ভেলোসিটিটা স্পেসিফাই করে দিতে হবে, আর কিছু না। আমরা ধরা যাক আমরা 40 মিটার পার সেকেন্ডের একটা ভেলোসিটি ইউজ করতে যাচ্ছি। তো 40 মিটার পার সেকেন্ড আমি স্পেসিফাই করে দেওয়ার পর আর কিছু এখানে আমার চেঞ্জ করতে হবে না। আচ্ছা, আর এরপরে আউটলেটে যদি আমরা যাই, আউটলেটে এটা বাই ডিফল্ট প্রেশার আউটলেটে আছে, এবং এখানে আমার গেজ প্রেশার হচ্ছে আমার প্রেশার আউটলেটে হচ্ছে আমার গেজ প্রেশার ডিফাইন করে দিতে হবে। আমি যেহেতু হচ্ছে উইন্ড টানেল টেস্ট করতেছি, আমার উইন্ড টানেলের লাস্ট যে পয়েন্টটা আছে ওটা দিয়ে অ্যাটমসফিয়ারে হচ্ছে আমার বাতাস চলে যাবে, তো আমি হচ্ছে এটা অ্যাটমসফিয়ারিক রাখবো। গেজ প্রেশার হচ্ছে আমি 0-তে রাখবো। আচ্ছা, হ্যাঁ, আমরা হচ্ছে চাইলে প্রিভেন্ট রিভার্স ফ্লোতে টিক দিতে পারি, কিন্তু এটার ক্ষেত্রে আমাদের এই মডেলে ভোর্টেক্স তৈরি হইতে পারে ফ্লুইড ফ্লো এর পর, তখন হচ্ছে আমাদের রিভার্স ফ্লো আসতে পারে। তো রিভার্স ফ্লোগুলো টার্বুলেন্সে কাজ করবে, তো এগুলোয় আমরা টিক দিব না। যদি আমাদের রেনল্ডস নাম্বার লেমিনারের দিকে হইতো, তাহলে হচ্ছে আমরা এইগুলাতে টিক দিয়ে দিতাম। রিভার্স ফ্লোতে হচ্ছে আমরা টিক দিয়ে দিতাম যদি আমাদের রেনল্ডস নাম্বার লেমিনারে হইতো। প্লাস হচ্ছে আমরা লেমিনার হলে ভিসকাস মডেলও হচ্ছে লেমিনারটা সিলেক্ট করতাম। ভিসকাস মডেল সিলেক্ট করার সময় অবশ্যই রেনল্ডস নাম্বারটা হিসাব করে দেখতে হবে। যদি ওটা টার্বুলেন্ট রিজিয়নে হয়, তাহলে হচ্ছে আমরা লেমিনার ছাড়া বাকি এসএসটি কে ওমেগা ইউজ করবো আর কি। আচ্ছা, এটাই হচ্ছে আমি ওকে দিই। তো এখানে কি হচ্ছে, আমাদের ইনলেট যেটা আছে, আমাদের ইনলেটে আমরা স্পেসিফাই করে দিচ্ছি যে আমাদের ইনলেটটা হবে হচ্ছে ভেলোসিটি ইনলেট, আর আমরা আউটলেট স্পেসিফাই করে দিচ্ছি এটা হবে হচ্ছে প্রেশার আউটলেট। তো আমাদের সিএফডি যেটা করবে, সিএফডি হচ্ছে আমাদের ভেলোসিটি ইনলেট থেকে ডাটা নিয়ে প্রেশার ড্রপ ক্যালকুলেট করবে। প্রেশার ড্রপ ক্যালকুলেট করে ওটা আউটলেটের প্রেশারের সাথে মেলানোর চেষ্টা করবে, এবং এটা হচ্ছে সিএফডির জন্য সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে, এটা দিয়ে সবচেয়ে বেস্ট রেজাল্টগুলো পাওয়া যায়। তো আমরা সবসময় আউটলেটে প্রেশার আউটলেট ইউজ করার চেষ্টা করি, আর ইনলেটটা হচ্ছে আমরা ভেলোসিটি ইনলেট ইউজ করি যদি আমাদের ফ্লুইডটা হচ্ছে ইনকম্প্রেসিবল হয়। আমাদের ফ্লুইড ফ্লো যেটা আছে, ফ্লোটা যদি ইনকম্প্রেসিবল হয়, তাহলে হচ্ছে আমরা ইনলেট হিসেবে ইউজ করব ভেলোসিটি ইনলেট, এবং আউটলেট হিসেবে ইউজ করব হচ্ছে প্রেশার আউটলেটকে। আমাদের ফ্লুইড যদি হচ্ছে কম্প্রেসিবল হয়, তাহলে আমরা হচ্ছে এখান থেকে মাস ফ্লো ইনলেটটা নিব। কারণ ফ্লুইড যদি কম্প্রেসিবল হয়, তাহলে এটা ডেন্সিটি চেঞ্জ হতে পারবে। ডেন্সিটি যদি চেঞ্জ হইতে পারে, তাহলে আমাদের হচ্ছে মাস ফ্লো দিয়ে ওটা ডিফাইন করা উচিত। তো তখন আমরা হচ্ছে মাস ফ্লো ইনলেট নিব, এটার মধ্যে আমরা মাস ফ্লো রেটটা স্পেসিফাই করে দিব। ডিরেকশন সব কিছু ঠিকই আছে, হ্যাঁ। তো এটাই হচ্ছে আমরা শুধু মাস ফ্লোটা স্পেসিফাই করে দিব, তারপর আমরা ওকে দিয়ে দিলে হচ্ছে আমাদের মাস ফ্লো ইনলেট হয়ে যাবে। ওইখানেও একই কাজ হবে, আমরা প্রেশার আউটলেট রাখবো আর ইনলেটটা শুধু মাস ফ্লো ইনলেট রাখবো। এর ফলে যেটা হবে, সিএফডি শুধু হচ্ছে প্রেশার ড্রপটা ক্যালকুলেট করে লাস্ট পয়েন্টের প্রেশারের সাথে মেলানোর চেষ্টা করবে। আচ্ছা, আমরা আবার যদি হচ্ছে এটাকে ভেলোসিটি ইনলেটে নিয়ে আসি। আচ্ছা, আমরা ভেলোসিটি হচ্ছে 40 দিচ্ছিলাম।
ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আমরা আরও যে বাউন্ডারি কন্ডিশনগুলো দেখছি, যেমন ইন্টেরিয়র ভিতরে আমাদের তেমন কিছু করার দরকার নেই। এটা যা হচ্ছে এনসিস যা স্পেসিফাই করে দিচ্ছে, এগুলো হচ্ছে ভিতরে আমরা যে ইকুয়েশনগুলো স্পেসিফাই করেছি ওই ইকুয়েশনগুলো ইউজ করে ভিতরে আস্তে আস্তে ক্যালকুলেশন হবে। ওটার জন্য যেরকম কন্ডিশন দরকার সেরকমভাবেই হচ্ছে এটা সেট করা আছে। আমরা যদি ওয়ালে যাই, ওয়ালে গিয়ে যদি আমরা এডিটে যাই, আমাদের ওয়াল বাউন্ডারি কন্ডিশনে সিএফডির ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে শিয়ার কন্ডিশন। আমরা অবশ্যই নো স্লিপ কন্ডিশন রাখি ম্যাক্সিমাম কেসেই। এছাড়া যদি আমাদের কাছে কোনো শিয়ার রেট পার্টিকুলারলি থাকে ওটা হচ্ছে আমরা স্পেসিফাই করে দিই। ওয়াল হচ্ছে আমরা স্টেশনারি ওয়াল রাখি। এই সিমুলেশনে আমরা স্টেশনারি ওয়ালই রাখবো। ধরা যাক আমরা একটা গাড়ির সিমুলেশন করতেছি, উইন্ড টানেল টেস্ট। তো গাড়ির সিমুলেশনে আমরা অবশ্যই কি, গাড়ি একটা ভেলোসিটিতে সামনের দিকে গতিশীল হয়, তো ওইটাকে সিমুলেট করার জন্য আমরা গ্রাউন্ডে যে ওয়ালটা আছে ওইটা একটা মুভিং ভেলোসিটি দিয়ে দিতে পারি, যেটা হবে হচ্ছে আমাদের গাড়ির ভেলোসিটির উল্টা দিকে। যেমন আমরা যদি ধরি আমাদের এই মডেলটার ক্ষেত্রে যদি এটা যদি একটা গাড়ি হতো আর এটা যদি এই দিকে আসতো, তাহলে আমরা যেটা করতাম, এটা যদি 10 মিটার/সেকেন্ড ভেলোসিটি নিয়ে সামনের দিকে আসে জেড অ্যাক্সিস বরাবর, তাহলে আমরা হচ্ছে ওয়াল বাউন্ডারি কন্ডিশনে যেতাম। গ্রাউন্ড ওয়াল নামে আমরা 4টা সাইডের যে ফেসগুলো ছিল, 4 সাইডের ফেসকে আমরা হচ্ছে ওয়াল দিয়ে নেমিং করছি। তখন আমরা হচ্ছে নিচের ফেসটাকে গ্রাউন্ড নেমিং করতাম আর বাকি 3টা ফেসকে হচ্ছে ওয়াল নেমিং করতাম। গ্রাউন্ড নেমিং করছি যে নিচের ফেসটাকে, ওইটাকে হচ্ছে আমরা মুভিং ওয়াল বানাতাম। বানানোর পর আমাদের গাড়ি যেহেতু জেড ডাইরেকশনে যাচ্ছে, আমরা হচ্ছে জেড ডাইরেকশনে 1 দিতাম। তারপর হচ্ছে আমরা এখানে স্পিড স্পেসিফাই করতাম, এবং গাড়ি যদি 10 মিটার/সেকেন্ডে যায় তাহলে আমরা -10 দিয়ে এটা স্পেসিফাই করতাম। মানে হচ্ছে গাড়ি সামনের দিকে 10 মিটার/সেকেন্ডকে সিমুলেট করার জন্য আমরা হচ্ছে গ্রাউন্ডটাকে 10 মিটার/সেকেন্ড বেগে উল্টা দিকে নিচ্ছি, যেটা হচ্ছে একটা গ্রাউন্ড এফেক্ট তৈরি করবে, যেটা গাড়ির জন্য খুব ইম্পর্টেন্ট, গাড়ির সিমুলেশনের জন্য। এখানে এয়ারফলের জন্য আমরা গ্রাউন্ডে তো কাছাকাছি রাখি নাই এয়ারফলের, আমাদের এনক্লোজারের গ্রাউন্ড বেশ নিচে ছিল, তাই গ্রাউন্ড এফেক্ট ওইভাবে কিছু করবে না, তাই আমরা স্টেশনারি ওয়ালই রাখবো এখানে এবং হচ্ছে ওকে দিয়ে দিব। আচ্ছা, ওয়ালের ক্ষেত্রে আরেকটা জিনিস, ওয়ালের বাউন্ডারি কন্ডিশনগুলো খুবই ইম্পর্টেন্ট যদি আমরা হচ্ছে সিএফডি দিয়ে থার্মাল কোনো কিছু মেজার করতে চাই। তো আমাদের এটার জন্য সবার আগে যেটা করতে হবে, আমাদের এনার্জি ইকুয়েশনে গিয়ে এইটাকে হচ্ছে অন করে দিতে হবে। আমরা যদি এনার্জি ইকুয়েশনস অন করে দিই, এরপরে যদি এডিটে যাই, সাথে সাথে আমরা দেখবো হচ্ছে আমাদের এই থার্মালের ট্যাবটা ওপেন হয়ে গেছে। এখন এটার ভিতরে আমরা যে কোনো কন্ডিশন দিতে পারি, আমরা হিট ফ্লাক্স দিয়ে দিতে পারি, টেম্পারেচার দিয়ে দিতে পারি। আমাদের যদি কনভেকশন হিট ট্রান্সফার হয় তাহলে কনভেকশন হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট দিয়ে দিতে পারি, রেডিয়েশনের জন্য ইউজ করতে পারি। আমরা যদি বাকি কন্ডিশনগুলোতেও যাই, যেমন ধরা যাক ইনলেটের ক্ষেত্রে, ইনলেটে আমরা এডিতে গেলে এখানেও আমাদের থার্মাল হচ্ছে হয়ে গেছে, ইনলেটের থার্মাল টেম্পারেচার কত এটা স্পেসিফাই করে দিতে পারি আমরা। ওই অনুযায়ী হচ্ছে আমরা আউটলেটের টেম্পারেচার কত এটা বের করতে পারবো। আচ্ছা, তো আমাদের এই অ্যাপ্লিকেশনের জন্য আমাদের এনার্জি ইকুয়েশনের দরকার নেই, কারণ হিট ট্রান্সফার হচ্ছে না, তো আমরা এটা বন্ধ করে দেব। আচ্ছা, এগুলো ছিল হচ্ছে আমাদের বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশনের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো, আমাদের ইনলেটে যদি আমাদের ফ্লোটা ইনকম্প্রেসেবল হয়, মানে ফ্লোয়ের ডেন্সিটি ফ্লোয়িংয়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, ইনকম্প্রেসেবল যদি হয় তাহলে আমরা অবশ্যই ভেলোসিটি ইনলেট দিব এবং প্রেশার আউটলেট দিব। আর যদি আমাদের ফ্লোটা কম্প্রেসেবল হয় তাহলে আমরা হচ্ছে মাস ফ্লো ইনলেট দিব আর প্রেশার আউটলেট দিব। এই ইনলেট আউটলেট কম্বিনেশনের জন্য সিএফডি যেটা করবে, প্রেশার ড্রপ মেজার করবে এবং হচ্ছে আমাদের আউটপুটের যে প্রেশারটা আমরা দিয়েছি আউটলেটে সেটার সাথে মিলতেছে নাকি এটা হচ্ছে ক্যালকুলেট করবে। তো এগুলোর এই সেট আপের জন্যই হচ্ছে আমরা বেস্ট রেজাল্ট পাবো। আচ্ছা, এরপরের অপশনগুলো যদি আমরা দেখি, এরপরে আমাদের কাছে হচ্ছে মেশ ইন্টারফেসেস অপশনটা আমরা তখন ইউজ করি যখন আমাদের কাছে মাল্টিপল মেশ ফাইল থাকে। তো অনেকগুলো মেশ ফাইল যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা ওদের মাঝখান দিয়ে হচ্ছে ফ্লুইড ফ্লো হয় না, সবগুলো মেশের ভিতর দিয়ে হচ্ছে ফ্লুইড ফ্লো হয় না। তো আমাদের মেশ ইন্টারফেসিং করে তাদের দুই মেশগুলো হচ্ছে কানেক্ট করতে হয়, তাহলে হচ্ছে সবগুলো মেশের মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো হয়। তো আমাদের এখানে মেশ ফাইল একটাই এবং
ম্যাক্সিমাম কেসে একটাই থাকে, তো এটার জন্য এটা আমরা তেমনভাবে দেখবো না। ডাইনামিক মেশিং খুবই ইম্পর্ট্যান্ট একটা অপশন। আমরা যদি ডাইনামিক মেশিংয়ে টিক দেই, ডাইনামিক মেশিং যে কাজটা করে, আমরা একটা মেশ বানিয়ে ফ্লুয়েন্টে দিছি, সিমুলেশনের সময় অনেক সময় দেখা যায় হচ্ছে মেশে কিছু চেঞ্জ হলে হয়তো বা রেজাল্ট আর একটু ভালো হইতো, বা যে ইকুয়েশনগুলো আমরা দিছি ওই অনুযায়ী মেশের কিছু স্পেসিফিক জায়গায় হয়তো বা শেপে কোনো চেঞ্জ করতে হয় বা মেশিং একটু বাড়াইতে হয়। তো এই জিনিসগুলো হচ্ছে ডাইনামিক মেশিং নিজেই করতে পারে, সিমুলেশন রান হইতে হইতে মেশ চেঞ্জ হইতে পারে। তো এখানে হচ্ছে আমরা কি ধরনের চেঞ্জ চাইতেছি এগুলো আমরা এইখানে টিক দিয়ে দিলে হচ্ছে আমরা পেয়ে যাব। আমরা রিমেশিং যদি চাই, মানে আবার মেশ ক্রিয়েট হোক, নাকি আমরা লেয়ারিং চাচ্ছি যে যদি এক্সট্রা লেয়ারের দরকার পড়ে সেই লেয়ারগুলো ক্রিয়েট হবে, বা আমরা স্মুদিং চাচ্ছি নাকি, আমরা যখন সিমুলেশন হচ্ছে হয়তো বা আমরা একটা পার্ট একটু কম স্মুথ বানাইছিলাম কিন্তু ওই পার্টটায় এখন ভালো ফ্লুইড ফ্লো হচ্ছে এবং আমাদের ওইখানে বেশি স্মুথনেসের দরকার, তখন হচ্ছে আমরা টিক দিয়ে দিব। কিন্তু ডাইনামিক মেশিংয়ের সমস্যা হচ্ছে এটা অনেক বেশি সময় নেয়, তো আমরা হচ্ছে এই কারণে আপাতত ডাইনামিক মেশিং করব না এখানে। আচ্ছা, আমরা চাইলে হচ্ছে ডাইনামিক মেশ জোনসও ক্রিয়েট করে দিতে পারি। যেমন এইখানে আমরা এডিট অর ক্রিয়েট যদি দেই, তাহলে আমরা জোন নেম, এখানে আমরা যে নামগুলো দিয়ে আসছিলাম ওখান থেকে একটা জোন সিলেক্ট করতে পারি। যেমন ফ্লুইড ডোমেইন যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমরা ডিফর্মিং বা স্টেশনারি বা রিজিড যে কোনো কিছুর জন্য আমরা ভ্যালু দিয়ে দিতে পারি। সেই ভ্যালু অনুযায়ী হচ্ছে মেশগুলা সিমুলেশনের সময় ডিফর্ম হবে। তো আমাদের এইটা করার দরকার পড়ে না, আমাদের সাধারণত হচ্ছে আমরা এই তিনটা হচ্ছে টিক করে দিই, তাহলে হচ্ছে আমাদের সিমুলেশনের সময় রেজাল্টের অ্যাকুরেসি বাড়ে। আচ্ছা, আমরা ডাইনামিক মেশিং আপাতত করতেছি না, তো এটা লাগবে না। এরপর আমরা যাব হচ্ছে সলিউশনের ভেতরে। সলিউশনের ভেতরে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করি আমাদের প্রবলেমটাকে, এবং আমরা হচ্ছে সলিউশনটা কি কি মেথডে করব আমরা সেই জিনিসটা আমরা ডিফাইন করে দিই। সলিউশনের ভেতরে একদম শুরুর অপশনই আমরা দেখতে পারতেছি মেথডস আছে। মেথডসে আমরা এখন আস্তে আস্তে দেখার চেষ্টা করব যে কোন মেথডটা কোন সময় বেশি অ্যাপ্লিকেবল হয় বা কোনটা ইউজ করা উচিত। যেমন আমাদের শুরুতেই হচ্ছে প্রেশার আর মোমেন্টাম, এই দুইটা নিয়ে চিন্তা করা উচিত। এই দুইটা একটু বেশি ক্রিটিক্যাল, বিশেষ করে প্রেশারটা। আচ্ছা, আমরা যদি হচ্ছে প্রেশারে অপশনগুলো দেখি, এখানে হচ্ছে আমাদের কাছে স্ট্যান্ডার্ড আছে। বাই ডিফল্ট হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার সিলেক্ট করা। স্ট্যান্ডার্ড যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের রেজাল্টের ক্যালকুলেশন অনেক তাড়াতাড়ি করে আমাদেরকে আনসার দিতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ডের আনসারগুলো সবসময় কনভার্জ নাও করতে পারে। এই কারণে যেটা করা উচিত সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড দিয়ে সিমুলেশন শুরু করা উচিত। ধরা যাক আমরা 100টা ইটারেশন করতে যাচ্ছি স্ট্যান্ডার্ড দিয়ে, 100টা ইটারেশন করার পরে আরও 100টা ইটারেশন আমরা সেকেন্ড অর্ডার দিয়ে করতে পারি, কারণ সেকেন্ড অর্ডার হচ্ছে আমাদের সময় অনেক বেশি নেয়, স্ট্যান্ডার্ড হচ্ছে তাড়াতাড়ি রেজাল্ট দেয়, কিন্তু সেকেন্ড অর্ডারের অ্যাকুরেসি ভালো। এই কারণে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড দিয়ে শুরুর ইটারেশন করতে পারি, পরে সেকেন্ড হাফের ইটারেশনগুলো হচ্ছে আমরা সেকেন্ড অর্ডার দিয়ে করতে পারি। যদি আমাদের এরপরের অপশনগুলো আমরা দেখি, যেমন বডি ফোর্সড ওয়েটেড, আমাদের সিমুলেশনের মধ্যে যদি কনভেকশন হিট ট্রান্সফার থাকে, ন্যাচারাল কনভেকশন, তাহলে অবশ্যই আমাদের বডি ফোর্সড ওয়েটেড নিতে হবে, যদি আমাদের ন্যাচারাল কনভেকশন থাকে সিমুলেশনের মধ্যে। আচ্ছা, আর এছাড়াও আমাদের যা যা আছে, যেমন লিনিয়ারটা হচ্ছে ইজিলি কনভার্জ করবে, খুবই ইজিলি কনভার্জ করবে, কিন্তু সমস্যা হচ্ছে এটা যদি মেশটা হচ্ছে কমপ্লেক্স হয় তাহলে এটা হচ্ছে ইজিলি কনভার্জ করবে, তাই হচ্ছে খুব সহজে মেশের যে কমপ্লেক্সিটিগুলো আছে ওগুলোর ভিতর দিয়ে ফ্লুইডের ফ্লোয়ের ক্যালকুলেশনগুলো এত সুন্দরভাবে হবে না। আচ্ছা, তো আমরা প্রেশারের ভেতর সবসময় হচ্ছে চেষ্টা করব স্ট্যান্ডার্ড দিয়ে শুরু করতে, কিছু ইটারেশন যাওয়ার, তারপরে হচ্ছে আমরা আবার সেকেন্ড অর্ডার দিয়ে হচ্ছে যদি আমাদের কনভার্জ হওয়ার রেজাল্টটা এত ভালো না হয় তাহলে আমরা আবার সেকেন্ড অর্ডার দিয়ে আরও কিছু ইটারেশন চালাতে পারি। আচ্ছা, এরপর যদি হচ্ছে আমরা স্কিমের ভেতর যাই, স্কিমের ভেতরও আমরা অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি। এখানে বাই ডিফল্ট ছিল হচ্ছে আমাদের কাপলড। আচ্ছা, আমরা যদি একদম প্রথমটাতে যাই তাহলে এটা হচ্ছে সিম্পল যে স্কিমটা আছে এটা ইনকম্প্রেসিবল ফ্লোর জন্য খুবই ভালো কাজ করে, কারণ হচ্ছে ডেন্সিটির চেঞ্জ নেই, শুধু প্রেশার চেঞ্জ হচ্ছে,
ডেন্সিটির চেঞ্জ নেই, প্রেশার বেসড। এই কারণে হচ্ছে আমাদের সিম্পল মডেলটাতে আমরা হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লোতে ভালো রেজাল্ট পেতে পারি। এরপর আমাদের ডিফল্ট যেটা ছিল, যেমন হচ্ছে আমাদের কাপল্ড হচ্ছে সব প্রসেসের জন্যই ভালো। আমরা কম্প্রেসিবল ফ্লো নেই, ইনকম্প্রেসিবল ফ্লো নেই, দুইটার জন্যই ভালো, কিন্তু সমস্যা হচ্ছে এটা অনেক স্লো রেজাল্ট দেয়। আমরা যদি কাপল সিলেক্ট করি তাহলে অবশ্যই আমাদের এই সিউডো ট্রানজিয়েন্ট এই জিনিসটাতে হচ্ছে ক্লিক দেওয়ার, এটা হচ্ছে অন করে রাখতে হবে। এটা হচ্ছে বাই ডিফল্ট কাপল সিলেক্ট করা থাকলে এটা হচ্ছে অন দিয়ে রাখতে হবে। কারণ হচ্ছে কাপলড হচ্ছে ট্রানজিয়েন্ট কন্ডিশনগুলোতে ভালো কাজ করতে পারে, তাই সিউডো ট্রানজিয়েন্ট অপশনটায় ক্লিক দিয়ে রাখলে ট্রানজিয়েন্ট অবস্থা যদি কোনোখানে আসে মেশের ভেতরে তাহলে হচ্ছে ওইটার ক্যালকুলেশনও হবে সাথে। আচ্ছা, এছাড়া যেগুলো আছে যেমন পিসো হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট কন্ডিশনে ভালো রেজাল্ট দেয়, কিন্তু সব কন্ডিশনে দিতে পারে না। কাপলড হচ্ছে সব কন্ডিশনে ভালো রেজাল্ট দেয়। ট্রানজিয়েন্টের ক্ষেত্রে আমাদের সিউডো ট্রানজিয়েন্ট অপশনটা যদি আমরা অন রাখি ওইটার জন্য হচ্ছে আমরা ভালো রেজাল্ট পাবো, মানে পিসোর এফেক্টটাও হচ্ছে কাপলডের ভেতর আছে। তো আমরা হচ্ছে স্কিম সবসময় কাপলড রাখার চেষ্টা করব। এই মেথডসগুলোর মধ্যে কিছু মেথড আছে যেগুলো হচ্ছে একদমই বাই ডিফল্ট স্পেসিফাইড, এবং ওইভাবে যদি আমরা আগাই তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট সবসময় মোটামুটি ভালো আসবে, কোনো সময় রেজাল্ট খারাপ আসবে না। তো আমরা সবসময় ওভাবেই আগানোর চেষ্টা করব। প্রেশারের জন্য আমরা স্ট্যান্ডার্ড দিয়ে শুরু করব, রেজাল্ট যদি ভালো আসে ভালো না আসলে আমরা হচ্ছে সেকেন্ড অর্ডারে চলে যাব। স্ট্যান্ডার্ড দিয়ে আগে সিমুলেশন রান করে পরে হচ্ছে সেকেন্ড অর্ডারে কয়েকটা ইটারেশন রান করব। সেকেন্ড অর্ডার কম্প্রেসিবল ফ্লোয়ের জন্য সেকেন্ড অর্ডার ভালো, অবশ্যই কম্প্রেসিবল ফ্লোতে ডেন্সিটি চেঞ্জ হয়, ডেন্সিটি চেঞ্জের ক্যালকুলেশনগুলো সেকেন্ড অর্ডারে ভালো, কিন্তু এত কমপ্লেক্স ফ্লো সবসময় পাওয়া যায় না, তাই একদম শুরুতেই সেকেন্ড অর্ডার না ইউজ করাই ভালো। আচ্ছা, আমরা স্কিম হচ্ছে কাপলড ইউজ করব। তারপর যদি হচ্ছে আমরা গ্রেডিয়েন্টে আসি, গ্রেডিয়েন্টে হচ্ছে আমাদের তিনটা অপশন আছে। বাই ডিফল্ট সেট করা আছে হচ্ছে লিস্ট স্কোয়ার সেল ওয়েস্ট মডেল, এবং এইটা আমরা ইউজ করব যদি আমাদের মেশ যেটা আমরা ক্রিয়েট করছি এটা হেক্স ডমিনেন্ট হয়, মানে আমাদের মেশে শেপ যদি হচ্ছে হেক্স বেশি হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মেশের শেপ হচ্ছে টেট্রাহেড্রন বেশি, তো এই কারণে হচ্ছে আপনারা লিস্ট স্কোয়ার সেল এখানে ইউজ করব না। আমাদের টেট্রাহেড্রন ডমিনেন্ট হওয়ার জন্য আমাদের মেশটা আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে গ্রিনগাউস নোড বেসড, ঠিক আছে। যদি হচ্ছে টেট্রাহেড্রন ডমিনেন্ট হয় তাহলে হচ্ছে আমরা গ্রিনগাউস নোড বেসটা নিব, আর যদি হচ্ছে আমাদের হেক্স ডমিনেন্ট মেশ হয় তাহলে হচ্ছে আমরা লিস্ট স্কোয়ার মেশ নিব। আচ্ছা, এছাড়া হচ্ছে আমাদের আরেকটা যেটা আছে গ্রিনগাউস সেল বেসড, এটা হচ্ছে দুইটার জন্যই ভালো, হেক্স ডমিনেন্টের জন্য ভালো, এটা হচ্ছে টেট্রাহেড্রনের জন্য ভালো, কিন্তু এটা সমস্যা হচ্ছে এটা সময় বেশি নেয়। তো আমরা এটাই শুরুতেই যাওয়ার চেষ্টা করব না, আমরা হচ্ছে আগে হেক্সের জন্য হচ্ছে আমরা লিস্ট স্কোয়ারটা ইউজ করব, আর টেট্রার জন্য হচ্ছে আমরা গ্রিনগাউস নোড ইউজ করব। তারপরে যদি কোনো সমস্যা হয় পরে আমরা এখানে এসে চেঞ্জ করে আবার সিমুলেশন রান দিব। আচ্ছা, আমরা হচ্ছে গ্রিনগাউস নোড বেসটা নিব। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের মোমেন্টামও হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, প্রেশারের মতোই ইম্পর্ট্যান্ট, কিন্তু প্রেশার বেশি ইম্পর্ট্যান্ট কারণ আমরা আসলে প্রেশার ড্রপ কতটা হচ্ছে ওইটা ক্যালকুলেট করেই আমাদের রেজাল্টগুলো দেখাচ্ছি। মোমেন্টামের ভিতরে আমরা কিছু অপশন পাবো, এর মাঝে হচ্ছে সেকেন্ড অর্ডারটা বাই ডিফল্ট আছে, আমরাও সেকেন্ড অর্ডার রাখারই চেষ্টা করব, কারণ সেকেন্ড অর্ডার হচ্ছে টেট্রা ডমিনেন্ট মেশের জন্য সেকেন্ড অর্ডার ইউজ করতে হয়। এখানে আমাদের যদি মেশ হেক্স ডমিনেন্ট হইতো তাহলে আমরা হচ্ছে কুইকটা ইউজ করতাম, এবং ফার্স্ট অর্ডার যেটা আছে এটা হচ্ছে কনভার্টস ইজিলি করে, সময় কম লাগে, কিন্তু সমস্যা হচ্ছে এটার অ্যাকুরেসিও একটু কম হয়। আচ্ছা, আর আমাদের মডেল কনভার্জ না করলে আমরা হচ্ছে এই জায়গাতে কোনো একটা সমস্যা করেছি, আমাদের হয় মোমেন্টামে কোনো সমস্যা হয়েছে বা প্রেশারের সমস্যা হয়েছে, আমরা হচ্ছে এগুলো এসে চেঞ্জ করার চেষ্টা করব। যেমন হচ্ছে আমরা যদি হচ্ছে কন্ট্রোলসে যাই, এটার ভেতর হচ্ছে আমরা কিছু ভ্যালু দেখতে পাচ্ছি, যেমন আমাদের প্রেশারের ভ্যালু 0.5, মোমেন্টামের ভ্যালু 0.5, ডেন্সিটি 1, বডি ফোর্স 1, এই ভ্যালুগুলোর উপর নির্ভর করে আমাদের সলিউশন হচ্ছে কতটা কনভার্জ করতে পারবে বা না।
আমরা আরেকটু পরে দেখতে পারবো কনভার্জ করা বলতে আমি কি বুঝাচ্ছি, এবং আমরা কিভাবে কনভার্জ হইতেছে নাকি এটা বুঝতে পারবো, এবং কনভার্জ করাইতে পারবো কি করে একটা সলিউশনকে, একটা সিএফডি সিমুলেশনকে। আচ্ছা, তো আমরা এখানে যেটা বলছি, আমাদের সিমুলেশন যখন প্রথমবার আমরা রান করব তখন আমরা ইউজ করব হচ্ছে স্কিম হিসেবে কাপলড ইউজ করব এবং সিউডো ট্রানজিয়েন্ট অন রাখবো। আমরা হচ্ছে যদি হচ্ছে আমাদের যে মেশটা আছে এটা যদি টেট্রা ডমিনেন্ট হয় তাহলে হচ্ছে আমরা গ্রিন গাউস নোড ইউজ করব, নাহলে হচ্ছে লিস্ট স্কোয়ার সেল ইউজ করব। যদি হেক্স ডমিনেন্ট হয় আমরা হচ্ছে এইখানে স্ট্যান্ডার্ড ইউজ করব শুরুতে। যদি রেজাল্ট না মেলে তাহলে হচ্ছে আমরা ওইখানে সেকেন্ড অর্ডার দিয়ে আবার রান করব প্রেশারের জন্য। আচ্ছা, আর মোমেন্টাম ইকুয়েশনে হচ্ছে আমরা সেকেন্ড অর্ডার আপউইন্ড ইউজ করব শুরুতেই। যদি হচ্ছে আমাদের যেহেতু এটা আমাদের টেট্রা ডমিনেন্ট, এটা যদি হচ্ছে আমাদের হেক্স ডমিনেন্ট হইতো তাহলে হচ্ছে আমরা কুইক ইউজ করতাম। আর ফার্স্ট অর্ডার যেটা আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, কিন্তু এটা মেশ করতে, এটা কনভার্ট করতে সময় কম নেবে, কিন্তু হচ্ছে রেজাল্টে সমস্যা হইতে পারে। আচ্ছা, তো এগুলা হচ্ছে আমরা সেট করব। আচ্ছা, এরপর যদি আমরা যাই, আমাদের এখানে পরের যে দুইটা অপশন আছে, যে আমাদের টার্বুলেন্ট কাইনেটিক এনার্জি আর স্পেসিফিক ডিসিপেশন রেট, এই দুইটা হচ্ছে আমাদের আমরা যে বলেছিলাম টার্বুলেন্ট কাইনেটিক এনার্জি আর ডিসিপেশন রেট হিসাব করেই হচ্ছে আমাদের কে ওমেগা মডেলটা কাজ করে। তো ওই দুইটা রেট ওগুলা কীভাবে সে ক্যালকুলেট করবে সেই প্যারামিটারগুলো হচ্ছে আমাদের দেখতে হবে। এইটার প্যারামিটারগুলো মোমেন্টামের মতোই, আমরা মোমেন্টামে যেরকম সেকেন্ড অর্ডার ইউজ করেছি যদি আমাদের টেট্রা ডমিনেন্ট হয়, আর কুইক ইউজ করেছি যদি হেক্স ডমিনেন্ট হয়, একইভাবে এটার ক্ষেত্রেও আমাদের মেশ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টেট্রা ডমিনেন্ট, আমাদের মেশগুলো হচ্ছে টেট্রাহেড্রাল শেপের, এই কারণে হচ্ছে আমরা সেকেন্ড অর্ডার নিব এখানে, আর এটা হচ্ছে আমরা সেকেন্ড অর্ডার নিব। আচ্ছা, এটা করলে হচ্ছে আমাদের মেথড শেষ। মেথডের পর হচ্ছে আমরা কন্ট্রোলে আসবো। কন্ট্রোলের ভেতর যে প্যারামিটারগুলো আছে এই প্যারামিটারগুলো দিয়ে হচ্ছে আমরা কনভার্ট করতে পারবে নাকি না এই জিনিসটা হচ্ছে কন্ট্রোল করি। একটা জিনিসকে যদি কনভার্ট না করতে থাকে তাহলে এই প্যারামিটারগুলো চেঞ্জ করে যাচ্ছে আমরা তাদেরকে কনভার্ট করাই। কনভার্ট করা জিনিসটা কি এটা যদি আমাদের দেখতে হয় তাহলে আমরা হচ্ছে একবার একটা সিমুলেশন একটু রান দিতে পারি। আমরা হচ্ছে ইনিশিয়ালাইজেশনে যাব, গিয়ে হচ্ছে আমাদের হাইব্রিড ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে ডিফল্ট, এটা আমরা ইনিশিয়ালাইজ করব। পুরো জিনিসটা হচ্ছে ইনিশিয়ালাইজ হবে এখন, মানে সবগুলা ভ্যালু হচ্ছে একটা ইনিশিয়াল ভ্যালু করে সেট হবে। হাইব্রিড ইনিশিয়ালাইজেশন কি আর স্ট্যান্ডার্ড ইনিশিয়ালাইজেশন কি এই জিনিসটা আমরা দেখব। আগে হচ্ছে আমরা ছোট একটা সিমুলেশন একটু রান দিয়ে দেখব যে আমাদের কনভার্জেন্সটা কি করে হয়, বা কনভার্জেন্স বলতে আমি কি বোঝাচ্ছি। হাইব্রিড ইনিশিয়ালাইজেশন ইজ ডান, এবং এটা হচ্ছে 10⁻⁻7 পর্যন্ত আসছে, তো এটা একটা ভালো জিনিস। এটা জিনিসটা কি এটা আমরা আরেকটু পর দেখব। আমরা রান ক্যালকুলেশনসে যাব, তারপর আমরা হয়তো 100টা ইটারেশন দিতে পারি, 100 ইটারেশন। আচ্ছা, এই দিয়ে হচ্ছে আমরা টাইম স্টেপ অটোমেটিক ক্যালকুলেট যদি দিই তাহলে হচ্ছে ফ্লুয়েন্ট কিছু ফাইল হচ্ছে রাইট করবে, যে এই ফাইলগুলো হচ্ছে ডাটা থাকবে, এবং হচ্ছে আমরা আমাদের সিমুলেশন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউটি, এক্স ভেলোসিটি, ওয়াই ভেলোসিটি এগুলার ভ্যালু মাপা হবে, কে আর ওমেগার ভ্যালু মাপা হবে, আর ইটারেশন নাম্বার হচ্ছে আমাকে দেখানো হবে। সিমুলেশন এখনো শুরু হয়নি। এখন হচ্ছে আমরা প্রথম ভ্যালুটা পেলাম। সিমুলেশন খুবই স্লো যাচ্ছে, আমরা কয়েকটা ভ্যালু পেলে হচ্ছে স্টপ করে দেব। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে স্কেলড রেসিডুয়ালসের কিছু গ্রাফ দেখা যাচ্ছে। গ্রাফগুলোয় ব্ল্যাকটা হচ্ছে কন্টিনিউটি, এগুলো হচ্ছে ভেলোসিটি, কে আর ওমেগা। এর মাঝে হচ্ছে আমাদের কন্টিনিউটির যে গ্রাফটা আছে এই গ্রাফটাকে নিচে নামতে হবে। গ্রাফটাকে নিচে নেমে হচ্ছে আমরা যদি সলিউশনসে যাই, সলিউশনসের ভেতরে এখানে আচ্ছা আমরা হচ্ছে স্টপ ক্যালকুলেশন দিই।
আচ্ছা, আমাদের স্টপ ক্যালকুলেশন দিলে ক্যালকুলেশন কমপ্লিট দেখাবে। ওকে, তো এইটা থেকে আমরা রেসিডুয়াল বুঝতে পারবো, আমাদের কনভার্জেন্সটা বুঝতে পারবো। আমরা যদি এইখানে যাই, আমাদের মনিটরে, সলিউশনের ভেতর যে মনিটরস আছে এটার ভিতরে আমরা হচ্ছে রেসিডিউয়ালস নামে একটা ট্যাব দেখতে পাচ্ছি। এটা ডাবল ক্লিক করলে আমরা এই জিনিসটা পাবো, আমাদের কন্টিনিউটি, রেসিডুয়াল, এটার হচ্ছে অ্যাবসলিউট ক্রাইটেরিয়া একটা ভ্যালু আছে, ঠিক আছে। আমরা এই সাইডে যদি দেখি 0.001 মানে হচ্ছে 1E -03, এই যে লাইনটা হবে এটার স্ট্রেইট যদি আমি এক্স এক্সিসের প্যারালাল একটা লাইন টানি, আমাদের সবগুলা গ্রাফকে এই লাইনটার নিচে নামতে হবে, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে অ্যাবসলিউট ক্রাইটেরিয়ার চেয়ে নিচে আসছে সে। তো আমরা হচ্ছে সিমুলেশনটা এখন কনভার্জ করছে, মানে এই পয়েন্ট থেকে কন্টিনিউটিকে আস্তে আস্তে নিচে নামতে হবে, 1 থেকে নামতে নামতে হচ্ছে e⁻⁻4-এ আসতে হবে, -3-তে, মানে 10⁻³ আসতে হবে। যদি আসে তাহলে আমরা বুঝবো আমাদের সিমুলেশন হচ্ছে শেষ। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কন্টিনিউটি হচ্ছে নিচে নামা শুরু করছিল, তারপর হচ্ছে এরকম হয়েছে। আমরা যদি আরও 5-6টা ইটারেশন যাইতাম তাহলে বোঝা যেত এটা কি নিচে আসতেছে নাকি হচ্ছে সোজা হয়ে যাচ্ছে, যে আমরা কনভার্ট করতে পারবো না লাস্টে, যে এমন অবস্থা হচ্ছে। আচ্ছা, তো আমরা আরও কিছু ইটারেশন হচ্ছে এখন রান দিয়ে দেখবো যে এই জিনিসটার অবস্থা কি হয়। তারপর আমরা যাব মেথডসের পরে যে কন্ট্রোলস ছিল ওইটা কি করে আমাদের কন্টিনিউটি, আমাদের কনভার্জেন্স অ্যাচিভ করতে সাহায্য করতে পারে ওইটা দেখতে। কনভার্জেন্স মানে হচ্ছে আমরা এইখানে যে ক্রাইটেরিয়াগুলো সেট করতেছি ওই ক্রাইটেরিয়ার লাইনটাকে ক্রস করে যাওয়া, এই লাইনটা। ওকে, তো আমরা হচ্ছে আবার ক্যালকুলেট দিব, এবং আমাদের এই গ্রাফটার পর থেকে আবার ক্যালকুলেশনটা শুরু হবে। যদি আমরা আবার ইনিশিয়ালাইজ না করেই ক্যালকুলেশনে আবার ক্লিক করি ক্যালকুলেটে, তাহলে আবার 100 ইটারেশনের জন্য এটা আগে যতটুক পর্যন্ত ক্যালকুলেট হয়েছিল ওইটুক থেকে আবার ক্যালকুলেশন শুরু করবে। তো আমরা কিছুক্ষণ আগে যে বলে আসতেছিলাম যে প্রেশারের ক্ষেত্রে আমরা শুরুতে স্ট্যান্ডার্ড দিয়ে ক্যালকুলেশন করব কিছু ইটারেশন, তারপরে হচ্ছে আমরা সেকেন্ড অর্ডারের জন্য হচ্ছে কয়েকটা ইটারেশন রান করব। তো এটাই আমরা বুঝাচ্ছিলাম যে যখন আমাদের হচ্ছে প্রেশারের ক্যালকুলেশনটা স্ট্যান্ডার্ডের জন্য 100 ইটারেশন পার করে ফেলছে, তারপরে আমরা হচ্ছে স্টপ করব, অপশান চেঞ্জ করব, আবার রান দিব, কিন্তু ইনিশিয়ালাইজ আর করবো না। তাহলে যেটা হবে আমাদের আগের রেজাল্টগুলোর উপরই আবার হচ্ছে সেকেন্ড অর্ডার কাজ করবে, সেকেন্ড অর্ডার কাজ করে হচ্ছে আমাদের ভ্যালু নিয়ে আসবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পারতেছি এইগুলা কনভার্জ করতেছে, নিচে নামতেছে, এইগুলা কনভার্জ করে ফেলছে, আমাদের কন্টিনিউটি হচ্ছে এইভাবে চলে গেছে। আচ্ছা, এখন যদি আমরা অনেক ইটারেশন দিই, আমরা যদি 1000 1500 ইটারেশন দিই, তাহলে আমরা দেখতে পারবো যে কন্টিনিউটি হয়তো বা আস্তে আস্তে নামতে নামতে কনভার্জ করবে। কিন্তু আমরা এই জিনিসটা যদি আরও তাড়াতাড়ি করতে চাই তাহলে কি করতে হবে, এখানে স্টপ দিয়ে দিই। আচ্ছা, আমরা একটু উপরে যাব, কন্ট্রোলসে যাব। কন্ট্রোলসের ভিতরে আমাদের প্রেশারের একটা প্যারামিটার সেট করা আছে 0.5, আর মোমেন্টামে হচ্ছে আরেকটা 0.5 সেট করা আছে। এই ভ্যালুগুলা আমরা আমাদের মেথডসের ভেতর, তো কন্ট্রোলস থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালুগুলো হচ্ছে 0.5 করে সেট করা আছে। আমরা যদি মেথডসে যাই এবং আমাদের যদি স্কিমটা আমরা চেঞ্জ করি বা কোনো প্যারামিটার চেঞ্জ করি, ধরা যাক স্কিম আমরা হচ্ছে সিম্পল করে দিচ্ছি, তাহলে আমরা কন্ট্রোলসে গিয়ে দেখব প্রেশারের এই ভ্যালুটা 0.3 হয়ে গেছে। তো এই ভ্যালুটা হচ্ছে ডিপেন্ড করে আমরা মেথডসে কি কি সেট করে আসছি এটার উপর। ধরা যাক আমরা হচ্ছে কাপল যেটা ইউজ করছিলাম এটাতেই যাই। এখন যদি আমরা কন্ট্রোলসের এই প্রেশারের ভ্যালু যেটা আছে, সিউডো ট্রান্সিয়েন্ট রিল্যাক্সেশন ফ্যাক্টর যেটা আছে কাপলদের ক্ষেত্রে, এই সিউডো ট্রানজিশনের রিল্যাক্সেশন ফ্যাক্টরটা যদি হচ্ছে আমরা কমায় দিই, তাহলে হচ্ছে আমরা দেখবো আস্তে আস্তে এই কার্ভটা তাড়াতাড়ি নিচে নামা শুরু করতেছে। যেমন ধরা যাক আমরা এটাকে 3 করে দিছি, এখন যদি হচ্ছে আমরা আবার ক্যালকুলেশন দিই, এই কারণে হচ্ছে আমাদের সিউডো ট্রানজিশন অপশনটা হচ্ছে রাইট দিয়ে রাখা দরকার ছিল সিমুলেশনের সময় যখন আমরা মেথড সেট করতেছিলাম। আচ্ছা, যদি আবার আমরা ক্যালকুলেট দিই, তাহলে আমরা দেখতে পারবো আস্তে আস্তে আমাদের কন্টিনিউটির গ্রাফটা এটা হচ্ছে কনভার্জেন্সের দিকে আগের চেয়ে তাড়াতাড়ি নিচে নামা শুরু করবে।
আচ্ছা, এটা খুব বেশি তাড়াতাড়ি নিচে নামছে না, তো আমরা যেটা করব আমরা হচ্ছে আবার যাব এবং কন্ট্রোলসের ভেতর ভ্যালুটা আরেকটু কমাবো। ধরা যাক এটাকে আমরা হচ্ছে পয়েন্ট, আচ্ছা এটাকে 0.3 রাখি, আমরা মোমেন্টামটাকে হচ্ছে এটাকেও 0.3-তে নিয়ে আসি। তারপর হচ্ছে আমরা ক্যালকুলেশনসে যাই, ক্যালকুলেট। আচ্ছা, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা যদি আমরা 100 ইটারেশনের বদলে এখানে যদি আমরা প্রায় 500-600-র মতো ইটারেশন দিতাম, তাহলে হচ্ছে আমাদের এই সলিউশনটা আস্তে আস্তে নিচের দিকে নেমে কনভার্জ করতো, এবং আমাদের এই পার্টের যে স্লোপ আছে তার চেয়ে এই পার্টের স্লোপটা বেশি খাড়া, তাড়াতাড়ি নামতেছে। এটার কারণ হচ্ছে আমরা রেসিডিউয়ালসে গিয়ে ভ্যালুগুলো চেঞ্জ করছি। রেসিডিউয়ালসে ভ্যালুগুলো চেঞ্জ করার ক্ষেত্রে আচ্ছা, রেসিডিউয়ালসে না, কন্ট্রোলসে গিয়ে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করছি। চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রেশারকে আমরা হচ্ছে আস্তে আস্তে কমানোর চেষ্টা করবো। আমি যেমন 0.5 থেকে 0.3-তে নিয়ে এসে পড়ছি। এটা করলে সমস্যা হচ্ছে আমাদের আগের ভ্যালুগুলো 0.5-এর ক্যালকুলেটেড ভ্যালু ছিল, তো এটা থেকে হঠাৎ করে 0.3-তে ক্যালকুলেশন শুরু করলে ট্রানজিশনটা অনেক বেশি ফাস্ট হয়ে যায়, তাই ওই দুইটা ভ্যালু হচ্ছে আগের ভ্যালুটা আর নতুন ভ্যালুটা কনভার্ট করতে পারে না। তো আমরা 0.5 থেকে 0.45-এ আসবো, 0.45 থেকে 0.4-এ আসবো, 0.4 থেকে 0.35-এ আসবো, পরে 0.3-তে আসবো। তাহলে হচ্ছে আমাদের এই স্লোপটার চেঞ্জটা আমরা আরও ভালোভাবে দেখতে পারবো। প্রেশারের ক্ষেত্রে আমরা হচ্ছে 0.1-এর নিচে কোনো সময় যাব না, তাহলে আমাদের এই গ্রাফটা আরও উপরের দিকে ওঠা শুরু করবে। মোমেন্টামের ক্ষেত্রে আমরা কোনোদিন 0.3-এর নিচে যাব না, তাহলেও গ্রাফটা উপরের দিকে ওঠা শুরু করবে। আমাদের এই ভ্যালুগুলোর মাঝখানে হচ্ছে থাকতে হবে। যদি এরপরেও আমরা দেখি না কনভার্জ করতেছে, তাহলে আমাদের হচ্ছে মডেলের কোনো জায়গায় চেঞ্জ করতে হবে, যে আমরা যে মেথডসগুলো ইউজ করছি ওই জায়গায় অন্য কোনো মডেল ইউজ করতে হবে, বা আমাদের ভিসকোসিটির মডেলে কোনো সমস্যা আছে, আমাদের কে ওমেগা ইউজ না করে এসএসটি ইউজ করা উচিত, বা এরকম সমস্যা হইতে পারে। আচ্ছা, এরপর যদি আমরা আসি, আচ্ছা আমাদের ভেলোসিটি কনভারজেন্সটা যদি আমরা দেখি, আমরা মোমেন্টাম চেঞ্জ করছিলাম হচ্ছে এই পয়েন্ট থেকে, এবং আমাদের ভেলোসিটি কনভারজেন্সটা আরও বেশি তাড়াতাড়ি হচ্ছে নিচে নামা শুরু করছে। ভেলোসিটি কনভারজেন্সটা হচ্ছে মেইনলি ডিপেন্ড করে মোমেন্টামের ওপর। আমরা মোমেন্টাম যখন কমাই দিব তখন আমাদের ভেলোসিটিটা তাড়াতাড়ি নিচে নামবে, আর কন্টিনিউটি অবশ্যই মোমেন্টামের সাথে নিচে নামবে। কন্টিনিউটি, প্রেশার, মোমেন্টাম দুইটার সাথে নিচে নামবে। মোমেন্টামের সাথে ভেলোসিটিটা আরও তাড়াতাড়ি নিচে নামবে। আর
আমাদের প্রেশারের উপর কন্টিনিউটিও ডিপেন্ড করে। তো প্রেশার আর মোমেন্টাম যত কমাবো আমরা, কন্টিনিউটি হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, কিন্তু আমাদের আস্তে আস্তে কমাইতে হবে ভ্যালুগুলো। আচ্ছা, এরপর যদি আমরা আরেকটা যেটা কাজ করেছিলাম, আমরা হচ্ছে ইনিশিয়ালাইজেশনে আমরা হাইব্রিড ইনিশিয়ালাইজেশন চুজ করছি, আমরা স্ট্যান্ডার্ড করি নাই। এটার কারণ হচ্ছে আমাদের এনসিসিই হচ্ছে হাইব্রিডটা এখন আমাদের স্ট্যান্ডার্ড, যেটা হচ্ছে বাই ডিফল্ট দেওয়া থাকে। হাইব্রিড ইনিশিয়ালাইজেশন যে কাজটা করে, ল্যাপ্লাস ইকুয়েশন ইউজ করে আমরা যে মেশটা দিছি ওইটার উপরে সে আগেই কিছু ইটারেশন চালায়। যেমন আমরা যদি আবার ইনিশিয়ালাইজ করি প্রবলেমটা, তাহলে আমাদের আগে ক্যালকুলেট করা এই যে 30টা ইটারেশন এগুলো সব চলে যাবে, নতুনভাবে ইনিশিয়ালাইজ হবে। আচ্ছা, এই যে আমাদেরকে ওয়ার্নিং দিছে যে ডাটাগুলো চলে যাবে, তো আমরা ওকে দিলে আমরা দেখতে পারবো আবার ইটারেশন, এবং এই যে ল্যাপ্লাস ইকুয়েশন দিয়ে এখানে ইটারেশন হচ্ছে, ইটারেশন হতে হতে হচ্ছে সে প্রায় 10টার মতো ইটারেশন করে আমাদের ইনিশিয়াল ভ্যালুগুলাও একটা নির্দিষ্ট মান পর্যন্ত নিয়ে যাবে। স্ট্যান্ডার্ড ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু ভ্যালু এখানে সেট করে দেই, ওই ভ্যালুগুলোর জন্য হচ্ছে ইনিশিয়ালাইজ হয়। তো এখানে একটা ভ্যালুর জন্য ইনিশিয়ালাইজ হচ্ছে, আমরা যে কনস্ট্যান্ট ভ্যালুটা দিয়ে দিচ্ছি। কিন্তু হাইব্রিড ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে সে একটা ভ্যালু নিয়ে কাজ শুরু করে, তারপর পুরা মেশের ওপর সে হচ্ছে ওই ভ্যালুটা ল্যাপ্লাস ইকুয়েশন দিয়ে ইটারেট করে সে আরেক 10টা ইটারেশনের পর যে ভ্যালুটা আসে ওইটা দিয়ে ইনিশিয়ালাইজ করে প্রতিটা সেল। তার মানে আমরা মেশ অনুযায়ী ইনিশিয়ালাইজেশনটাও ভ্যারি করতেছে আমাদের, এবং এর জন্য হাইব্রিড ইনিশিয়ালাইজেশন সবসময় স্ট্যান্ডার্ডের চেয়ে ভালো হবে। এবং হাইব্রিড ইনিশিয়ালাইজেশন কতটা ভালো হয়েছে এটা আমরা 10 নাম্বার ইটারেশনের ভ্যালুটা দেখে বুঝতে পারি। এটা যদি 1 × 10⁻⁶ চেয়ে ছোট হয় তাহলে ইনিশিয়ালাইজেশনটা ভালো হয়েছে, 6 চেয়ে যদি ছোট না হয় তাহলে ইনিশিয়ালাইজেশনটা কম্পারেটিভলি একটু খারাপ হয়েছে, কিন্তু তাও এটা অবশ্যই স্ট্যান্ডার্ডের চেয়ে ভালো হবে। তো আমরা সবসময় হাইব্রিড ইনিশিয়ালাইজেশনই ইউজ করব। আর লাস্ট অপশন যেটা ছিল আমাদের রান ক্যালকুলেশন, এখানে আমরা নাম্বার অফ ইটারেশন দিব। ইউজুয়ালি একটা সিমুলেশনের জন্য 2000 ইটারেশনের মতো দেওয়া হয়, আমরা এখানে 100 ইটারেশন দিয়ে দেখার চেষ্টা করছি গ্রাফগুলো কেমন হয়। এছাড়া হচ্ছে আমাদের এখানে যদি আমরা দেখি টাইম স্টেপ এগুলো তেমন একটা চেঞ্জ করার দরকার হয় না। আচ্ছা, এরপর যেগুলো আছে রেজাল্টস, এবং আমরা ওয়ার্ক বেঞ্চে আরও দুইটা ট্যাব যে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সলিউশনস আর একটা হচ্ছে রেজাল্টস। এই দুইটা ট্যাব হচ্ছে আমরা যখন একটা সিমুলেশন রান শেষ করব তখন হচ্ছে আমরা এই দুইটা নিয়ে আলোচনা করতে পারবো। তো এই দুইটা ট্যাবের কাজ এত বেশি না, তো সমস্যা নেই। আমরা হচ্ছে এই 3টা ট্যাবের যে কাজগুলো আছে, এই 3টা ট্যাবের কাজগুলো যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি, বাকিটা হচ্ছে আমরা সহজে বুঝতে পারবো, সমস্যা নেই। এরপর আমরা ফ্লুয়েন্টের ভেতরে আরও কিছু অপশনস দেখব। আমরা হচ্ছে একদম শুরুতে জেনারেলে এই সেটিংসটা সেট করে রেখেছিলাম, আমাদের ভেলোসিটি সবসময় আমরা অ্যাবসলিউট দিব। আমরা জানি যে আমাদের ম্যাক নাম্বার যদি যথেষ্ট বড় হয়, মানে আমাদের ফ্লুইডের ভেলোসিটি যদি যথেষ্ট বড় হয়, তাহলে আমরা একটা ডেনসিটি বেসড মডেল ইউজ করতে পারি। আর যদি ভেলোসিটি কম হয় তাহলে হচ্ছে আমরা প্রেশার বেসড মডেল ইউজ করি। আমরা যদি ডেনসিটি বেসড মডেলটা সিলেক্ট করি, তাহলে যেটা হবে, আমরা ভিতরে যখন হচ্ছে আমরা মেথডসে যাব, মেথডসে গেলে আসলে আমরা হচ্ছে দুইটা মেথড দেখতে পারবো, ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট। তো বাই ডিফল্ট ইমপ্লিসিট দেওয়া আছে, ইমপ্লিসিট সবসময় এক্সপ্লিসিটের চেয়ে ভালো কাজ করে। ইউজুয়ালি আমরা সবসময় ইমপ্লিসিট ইউজ করি। এই দুটা নিয়ে আমরা আরও কথা বলবো। আমাদের সিডি নজলের যে সিমুলেশনটা হবে, ওই সিমুলেশনটার মধ্যে আমরা ডেনসিটি বেসড মডেল নিব, যেহেতু আমাদের ম্যাক নাম্বার অনেক বড় থাকবে। তো ওই জায়গায় আমরা হচ্ছে ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট নিয়ে কথা বলবো আলাদাভাবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের টাইম ভেরিয়েন্সের বিষয়টা। যদি টাইমের সাথে সাথে আমাদের সলিউশন ভ্যারি না করে তাহলে আমরা স্টেডি স্টেট নেই, অনেক সময় টাইমের সাথে সাথে ভ্যারি করতে পারে। তো ওটাকে হচ্ছে আমরা ট্রানজিয়েন্ট স্টেট বলি। আমরা কয়েকটা ট্রানজিয়েন্ট স্টেটের সিমুলেশন করব, যেমন আমাদের টারবাইনার সিমুলেশনটা একটা ট্রানজিয়েন্ট স্টেট সিমুলেশন হবে। তো আমরা যদি এটা স্টেডি স্টেটে রাখি, আর আমরা যদি হচ্ছে সেল জোনে যাই, সেল জোনের ভেতরে এটার ভেতর যদি হচ্ছে কি আমরা এডিট দেই,
তাহলে আমরা হচ্ছে ফ্রেম মোশন একটা অপশন দেখতে পাচ্ছি এখানে, ফ্রেম মোশন। এটা টিক দিলে হচ্ছে আমরা ফ্রেমের উপর মোশন দিতে পারি, ট্রানজিশনাল দিতে পারি, রোটেশনাল মোশনও দিতে পারি, ভেলোসিটিগুলো স্পেসিফাই করে দিতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখানে দেখতেছি মেশ মোশন। এটার মধ্যে টিক সাইনটা হচ্ছে এটা গ্রেড আউট করা আছে, এটার মধ্যে আমরা কিছু করতে পারতেছি না। আচ্ছা, তো আমরা যদি হচ্ছে এখন জেনারেলে গিয়ে এটাকে ট্রানজিয়েন্টে সেট করি। আচ্ছা, ট্রানজিয়েন্টে সেট করার পর যদি হচ্ছে আমরা এখন মেথডসে যাই, সেল জোনে যাই, সেল জোনের ভেতর যদি আমরা এডিটে যাই তাহলে আমরা দেখতেছি মেশ মোশন অপশনটা হচ্ছে এখন টিক দেওয়া আছে। এটাও যদি আমরা টিক দিই তাহলে মেশ মোশনের ভিতরে আমরা ফ্রেম মোশনের ভেতর যা দেখতেছিলাম প্রায় একই রকমের একটা ইন্টারফেস দেখতে পারবো। এবং এখানে একটা অপশন আছে কপি টু ফ্রেম মোশন, আর এটাও একটা অপশন আছে কপি টু মেশ মোশন। তো ফ্রেম মোশন আর মেশ মোশন দুইটাই হচ্ছে আমরা যদি কোনো একটা মেশকে বা কোনো একটা ফ্রেমকে মোশন দিতে চাই আমাদের সিমুলেশনে তখন ইউজ করি আমরা একটা এক্সাম্পল নিতে পারি। যেমন ধরা যাক একটা ফ্যানের সিমুলেশন করতে যাচ্ছি আমরা, বা একটা টারবাইনের সিমুলেশন করতে যাচ্ছি, তখন আমরা যদি সলিড টারবাইনটা নেই আমরা এই সিমুলেশনের ক্ষেত্রেও একটা জিনিস দেখলাম যে আমাদের এয়ারফয়েলটা আমরা সলিড নেইনি, এটার চারপাশে আমরা ফ্লুইড ডোমেইনটা বানিয়ে এয়ারফয়েলটা ডিলিট করে দিয়েছি। তো আমরা যদি এয়ারফয়েল ডিলিট না করি বা ফ্যানটাকে ডিলিট না করি, আমরা ফ্লুইড ডোমেইনটাও রাখি আবার সলিড পার্টটাও রাখার পর আমরা যদি হচ্ছে ফ্যানটাকে ঘোরাতে চাই তাহলে আমাদের এই ফ্রেম মোশনে এসে এটাই টিক সাইন দিতে হবে। টিক সাইন দিয়ে হচ্ছে আমরা এইখানে কত ভেলোসিটিতে ঘোরাবো, কোন রোটেশনাল এক্সিসে দিব, এগুলো সব স্পেসিফাই করতে হবে। আমরা যদি সলিড বডি বা যেই বডিটার কোনো ডিফরমেশন হবে না ওই বডির জন্য যদি আমরা মোশন দিতে চাই তাহলে হচ্ছে আমরা ফ্রেম মোশনে দিব। আর যদি আমরা এমন একটা মেশের মধ্যে মোশন দিতে চাই যেটা হচ্ছে ডিফর্ম করবে, যেমন আমরা যখন টারবাইনের সিমুলেশনটা করব তখন এটা আরও ভালোভাবে বুঝতে পারবো। আমরা টারবাইনের রোটেশনের ক্ষেত্রে টারবাইনের চারপাশে একটা সিলিন্ড্রিক্যাল এনক্লোজার নিব, তারপর ওইটার মধ্যে যে ফ্লুইডটা থাকবে ওই ফ্লুইডটা হচ্ছে রোটেট করবে আস্তে আস্তে। তো ওইটায় যেহেতু ফ্লুইডের মেশটা নিজেও রোটেট করতেছে তাই ওটার মধ্যে আমাদের মোশনটা মেশ মোশনে দিতে হবে। আর এইটার ক্ষেত্রে আমরা ফ্রেম মোশনে হচ্ছে আমাদের মোশন দিতে পারি যদি আমরা ওই সলিড ফ্যানটাকে নেই এবং ওই পুরা সলিড অবজেক্টটাকেই ঘুরাইতে থাকি। এমন না যে সলিড অবজেক্টই হইতে হবে, এমন যে কোনো অবজেক্টে যদি আমি রোটেশন দিতে চাই সেই অবজেক্টটা ডিফর্মড হবে না রোটেট করতে করতে, তখন আমরা হচ্ছে নিতে পারি। আর টারবাইনের সিমুলেশনের ক্ষেত্রে আমরা যেটা করব, টারবাইনটা ডিলিট করে দেবো, এটার আশেপাশের যে বাতাস আছে ওই ডোমেইনটাকে হচ্ছে রোটেট করাবো। তো ওই আশেপাশের বাতাসটা অবশ্যই ডিফর্ম হইতে পারবে আস্তে আস্তে। তো ওইটার জন্য আমরা হচ্ছে মেশ মোশন অপশনটা সিলেক্ট করব। আর যদি ডিফর্ম না হইতে পারতো তাহলে হচ্ছে আমরা ফ্রেম মোশন চুজ করতাম। এই জিনিসটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা এই সিমুলেশনটা করব তখন। আচ্ছা, আর আমরা যদি মডেলসে যাই, এখানে মাল্টিফেজের ভেতরে মাল্টিফেজটাও আমরা একটা সিমুলেশনের ক্ষেত্রে ইউজ করব। আমরা যদি হচ্ছে মাল্টিফেজের ভেতর আমরা অনেকভাবে হচ্ছে ডিফাইন করতে পারতাম আমাদের ফেজটা কিভাবে আছে। যেমন যদি আমরা যে একটা ইঞ্জিন অয়েল ড্রপের জন্য একটা সিমুলেশন করব, এটার জন্য হচ্ছে আমরা ভলিউম অফ ফ্লুইড ডিফাইন করে দিব। যেহেতু আমাদের মেশ আছে আমাদের কাছে, তো এটা থেকে ভলিউম রিড করাটা সহজ, এই কারণে ম্যাক্সিমাম কেসেই আমরা ভলিউম অফ ফ্লুইড দিয়ে ডিফাইন করব। এছাড়া আমরা মিক্সচারের পার্সেন্টেজ দিয়ে ডিফাইন করতে পারি, ওয়েলারিয়ান ল দিয়ে হচ্ছে আমরা ডিফাইন করতে পারি। আর যদি আমাদের স্টিম হয়, ওয়েট স্টিম, তাহলে ওটার মধ্যে ওয়াটার পার্টিকেল আর আমাদের গ্যাস পার্টিকেল যে আছে ওগুলোর রেশিও দিয়ে হচ্ছে আমরা ডিফাইন করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমরা আমাদের অয়েল ড্রপের সিমুলেশনের মধ্যে আরও ভালোভাবে এই জিনিসটা দেখব। আরেকটা জিনিস যেটা ইনিশিয়ালাইজেশনের ভেতরে একটা অপশন আছে, আমরা যদি হাইব্রিডে রাখি তাহলে আমরা প্যাচ নামে একটা অপশন পেতাম। এই অপশানটা তখন অন হবে যখন আমাদের মাল্টিফেজ হচ্ছে অন থাকবে। তো এই প্যাচ অপশানটা কি কাজ করে সেই জিনিসটা হচ্ছে আমরা এটাও একটা খুবই ইম্পর্টেন্ট অপশান আমাদের। এইটা মেইনলি যে কাজটা করে, আমাদের কাছে যদি মাল্টিফেজ থাকে, মানে দুই রকমের ফেজ আমাদের কাছে, একটা ধরা যাক একটা সলিড আছে, একটা লিকুইড আছে, এই ফেজের ক্ষেত্রে আমাদের সলিডটা কোন পার্টে থাকবে
বা ধরা যাক আমাদের কাছে দুইটা ফ্লুইড আছে, সলিড আর ফ্লুইড থাকলে এত সমস্যা নেই, দুইটা ফ্লুইড আছে, ধরা যাক আমাদের কাছে ইঞ্জিন অয়েল আছে এবং এয়ার আছে, দুইটা ফ্লুইড আছে। তো ওই দুইটা ফ্লুইডকে আমরা যদি একটা ডোমেইনে স্পেসিফাই করতে চাই যে এতটুকু রিজিয়নের মধ্যে, পুরাটাই তো ফ্লুইড ডোমেইন, এর ভেতরে এতটুকু পার্টের মধ্যে হচ্ছে এয়ার থাকবে আর এতটুকু পার্টের মধ্যে হচ্ছে লিকুইড কিছু একটা থাকবে। তো ওই জিনিসটা হচ্ছে প্যাচ দিয়ে আমাদের ডিফাইন করে দিতে হয়। আমরা প্যাচ দিয়ে ডিফাইন করে দিই যে এই ডোমেইনটা ভেতর শুধু হচ্ছে এয়ার আছে, বা এই ডোমেইনের এতটুকু ফ্র্যাকশনের ভেতর এয়ার আছে। একটা নির্দিষ্ট ডোমেইন, ওটার ভেতর ধরা যাক 80% এয়ার আছে। তো আমরা প্যাচটা সিলেক্ট করি, তখন ভলিউম ফ্র্যাকশন 0.8 দিয়ে দিই, তখন হচ্ছে কাজ হয়ে যায়। তো এই জিনিসটাও আমরা হচ্ছে অয়েল ড্রপের সিমুলেশন যেটা করব, ইনক্লাইন প্লেনের উপর দিয়ে একটা ইঞ্জিন অয়েলের ড্রপ কীভাবে নিচে পড়ে এটা সিমুলেট করার সময় এই জিনিসটা আমরা দেখতে পারবো। আচ্ছা, আর যদি হচ্ছে আমরা রান ক্যালকুলেশনসে চাই, আমাদের যদি মনে থাকে আমরা হচ্ছে একদম শুরুতে জেনারেলের ভেতরে ট্রানজিয়েন্ট সিলেক্ট করে আসছি, তো আমরা যদি স্টেডি সিলেক্ট করি এবং রান ক্যালকুলেশনসে আসি, তাহলে আমাদের শুধু নাম্বার অফ ইটারেশনস চাচ্ছে আমাদের কাছে। কিন্তু আমরা যদি ট্রানজিয়েন্ট সিলেক্ট করি, তারপর যদি হচ্ছে রান ক্যালকুলেশনসে আসি, তাহলে হচ্ছে আমাদের কাছে দুইটা জিনিস চাচ্ছে, একটা হচ্ছে নাম্বার অফ টাইম স্টেপস আর একটা হচ্ছে ম্যাক্সিমাম ইটারেশন নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার অফ ইটারেশনস, যেটা প্রতি টাইম স্টেপে কয়টা করে ইটারেশন হবে। তো এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, যে আমরা একটা ট্রানজিয়েন্ট সিমুলেশন করলে ওটা আস্তে আস্তে টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। তো এটা যদি টাইমের সাথে সাথে আস্তে আস্তে চেঞ্জ হয়, তাহলে আমাদের কি মাল্টিপল সিমুলেশন বারবার রান করতে হচ্ছে না। আমরা যদি টাইমের সাথে সাথে আমাদের সলিউশন চেঞ্জ না হয়, তাহলে আমরা একবারই একটা সিমুলেশন রান করলাম, একটা স্টেটেই আছে এই জিনিসটা, একবারেই পুরো জিনিসটা রান করে দিলাম। কিন্তু আমরা যদি স্টেডি স্টেট না হয়, ট্রানজিয়েন্ট যদি প্রবলেমটা হয়, তাহলে প্রথম সেকেন্ডে আমাদের একটা পুরো সিস্টেমটার জন্য একটা সিমুলেশন হবে, দ্বিতীয় সেকেন্ডে আবার একটা সিমুলেশন হবে, তৃতীয় সেকেন্ডে আবার একটা সিমুলেশন হবে, এরকম করে আমাদের মাল্টিপল সিমুলেশন করতে হচ্ছে। তো এই জায়গাটায় আমরা কি করি, আমরা টাইম স্টেপ ডিফাইন করে দিই। ধরা যাক 400 টাইম স্টেপ দিলাম আমরা, মানে হচ্ছে আমরা 400টা সিমুলেশন করতে চাই এবং প্রতিটা সিমুলেশনে ধরা যাক আমরা 200টা করে ইটারেশন দিতে চাই। পরে এখানে হচ্ছে আমরা টাইম স্টেপের সাইজ এটা দিয়ে দেবো, ধরা যাক এটা আমরা 0.001 দিয়ে 0.01 দিলাম। আচ্ছা, তো আমরা যদি 0.01 দিই, তাহলে এই দুইটার যে গুণফল হবে, আমাদের টাইম স্টেপ আছে 400টা এবং প্রতিটা টাইম স্টেপ হচ্ছে 0.01 সেকেন্ড করে সিমুলেট করে। তো আমার টোটাল সিমুলেশনটা হবে 400 ইন্টু 0.01 সেকেন্ডের, মানে অতটুক সময়ে তোমার আমাদের সিস্টেমটার কি চেঞ্জেস হবে ওই জিনিসটা আমরা অ্যানিমেশন করে তখন দেখতে পারবো। তো এখানে মেইনলি যেটা হচ্ছে, নর্মালি আমাদের যদি স্টেডি স্টেট হয়, তাহলে আমরা ইটারেশনের নাম্বার দিয়ে দিই, কয়বার ইটারেট করে একটা সলিউশন হবে। কিন্তু যদি আমরা ট্রানজিয়েন্ট প্রবলেম নেই, তাহলে আমাদের টাইমের সাথে সাথেও আমাদের প্রবলেমটা চেঞ্জ হচ্ছে। তো আমাদের টাইমের যে পার্টটা ছিল, আমাদের একদম ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা দেখেছিলাম যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্ট আছে, যে পার্টটা শুধু টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, ওই জিনিসটাও এখন কাজ করবে। তো এখন আমাদের প্রতিটা টাইমের সাথে সাথে প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড বা সেকেন্ডের অনেক ছোট ফ্র্যাকশানে একবার একটা সিমুলেশন রান করব, পরে আরেকটা ছোট ফ্র্যাকশনে আরেকটা সিমুলেশন রান করব, আরেকটা ছোট ফ্র্যাকশনে আরেকটা সিমুলেশন রান করব। এভাবে হচ্ছে আমরা আস্তে আস্তে সিমুলেশন রান করতে করতে যাব এবং আমরা কত সেকেন্ড সময় এখানে সিমুলেট করতেছি ওইটা অনুযায়ী হচ্ছে আমরা একটা রেজাল্ট পাবো, যে এত সেকেন্ড পর আমাদের সিমুলেশনের কী অবস্থা হবে, এই জিনিসটা হচ্ছে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এটা যদি আমরা এখনই ক্লিয়ারলি না বুঝতে পারি, তাহলে আমরা হচ্ছে যখন ট্রানজিয়েন্টের সিমুলেশনগুলো আস্তে আস্তে করব, তখন এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। আচ্ছা, আমরা এখানে সেটআপের ভিতরে কয়েকটা টার্বুলেন্স মডেল নিয়ে কথা বলার চেষ্টা করব। টার্বুলেন্স মডেলিংয়ের ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, টার্বুলেন্স বা ভিসকোসিটির যে মডেলগুলো আমরা ইউজ করতেছি, এগুলো আসলে এনসিসের ভেতরে ইকুয়েশন দিয়ে হচ্ছে নিউমেরিক্যালি সলভ করা হইতেছে। তো আমাদের এনসিস শেখার জন্য আসলে ভিসকোসিটি মডেলগুলো জানার তেমন প্রয়োজন নেই, যে ইকুয়েশন বা ভিতরে কি
ফিজিক্স কাজ করতেছে এগুলো জানার তেমন প্রয়োজন নেই। আমরা শুধু কোন মডেলটা কখন ইউজ করা যায় এটা বুঝতে পারলেই হবে, এবং আমরা পুরাটা হচ্ছে আসলে জানতে পারবো না। আমরা আমাদের ফ্লুইড ডাইনামিক্সের 2টা কোর্স করার পরেও আরও অনেক কিছু থাকে যেটা হচ্ছে আলাদাভাবে জানতে হয়। প্লাস হচ্ছে অনেকের আমাদের হচ্ছে ফ্লুইড ডাইনামিক্সের কোর্স করা নেই, তো আমরা খুব বেশি ভিতরে যাব না। আমরা শুধু কোন মডেলটা কখন ইউজ করা যায় এটার একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। আর আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে 2টা মডেল আছে, একটা হচ্ছে কে এপসাইলন আর কে ওমেগা। এই 2টা মডেল নিয়ে হচ্ছে আমরা এখন কথা বলবো না। আমরা এরপরে ওয়াই প্লাসের একটা ভিডিও আসবে, ওই সেকশনে হচ্ছে আমরা কে এপসাইলন কে ওমেগা নিয়ে কথা বলবো। আচ্ছা, এটার মাঝখানে হচ্ছে আমরা কয়েকটা মডেল নিয়ে কথা বলবো, কোনো ইকুয়েশন নিয়ে কথা বলবো না। কোন মডেল কিভাবে কাজ করে এরকম একটা কিছু জিনিস দেখব, এবং কোন মডেল কখন ইউজ করতে হয় এই পার্টটা দেখব। আচ্ছা, সবার আগে আমাদের ল্যামিনার মডেল সবচেয়ে সহজ যে মডেলটা আছে, এটার ভেতরে কোনো টার্বুলেন্স নেই। আমরা ল্যামিনার মডেল তখন ইউজ করতে পারবো যখন রেনল্ডস নাম্বার হচ্ছে এইভাবে, এই ফর্মুলায় আমরা বের করি। রেনল্ডস নাম্বার যদি 2000-এর নিচে হয়, অনেক জায়গায় 2300-এর নিচে যদি হয়, তাহলে হচ্ছে আমরা ওই ফ্লোটাকে ল্যামিনার ফ্লো হিসেবে ধরি, এবং তখন হচ্ছে আমরা ল্যামিনারের ভিসকোসিটি মডেলটা হচ্ছে ইউজ করতে পারবো। 2000-এর নিচে বা 2300-এর নিচে, ইউজুয়ালি সব জায়গায় হচ্ছে 2300-এর নিচে ধরে। আমরা 2000-এর নিচে ধরলেও কোনো সমস্যা নেই, 2300-এর নিচে ধরলেও সমস্যা নেই। আমাদের 2000 থেকে 4000-এর মাঝখানে যদি মডেলটা থাকে তাহলে আমরা বলি এটা ট্রানজিশন ফ্লোতে আছে, আর যদি 4000-এর চেয়ে বেশি হয় তাহলে এটা টার্বুলেন্টে আছে। তো আমরা রেনল্ডস নাম্বার বের করে দেখবো এটা কি 2000-এর চেয়ে নিচে আছে নাকি এটা হচ্ছে 4000-এর চেয়ে বেশি আছে। যদি 2000-এর চেয়ে নিচে থাকে তাহলে হচ্ছে আমরা ল্যামিনার ইউজ করব। 2000 থেকে 4000-এর মধ্যে যদি থাকে তাহলে আমাদের আরও কিছু মডেল আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, আর যদি 4000-এর চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে আমরা টার্বুলেন্ট মডেলগুলো হচ্ছে ইউজ করব। আচ্ছা, এরপর যদি আমরা যাই ইনভিসিড মডেলটা হচ্ছে আমরা ইউজ করব। আমরা যে সিমুলেশনগুলো করব ওগুলোর মধ্যে আমরা মোট 3টা ভিসকোসিটির মডেল ইউজ করব। ল্যামিনার ইউজ করব, কে এপসাইলন ইউজ করব, এবং কে ওমেগা ইউজ করব। ল্যামিনার না, ইনভিসিড ইউজ করব, কে এপসাইলন ইউজ করব, আর কে ওমেগা ইউজ করব। তো ইনভিসিড যে মডেলটা আছে, ইনভিসিড মডেলটা বেসিক্যালি ধরে নেয় হচ্ছে আমাদের ভিসকোসিটির ভ্যালু হচ্ছে 0। ভিসকোসিটির ভ্যালু 0 ধরে নিয়ে আমাদের পুরো ফ্লুইড ফ্লোর ইকুয়েশনগুলো হচ্ছে সলভ করে। তো ভিসকোসিটির ভ্যালু কখন আমি 0 ধরতে পারি, যখন হচ্ছে আমার 2টা কেসে হচ্ছে আমি ধরতে পারি। যদি আমার সিমুলেশনটা অনেক লার্জ স্কেল হয়, যেমন আমরা কোনো বিল্ডিং বা ব্রিজের ওপর দিয়ে সিমুলেশন করতেছি, অনেক বড় একটা স্ট্রাকচার, তো এটার উপর দিয়ে যদি ফ্লুইড ফ্লো হয়, বাউন্ডারি লেয়ারটা এত ছোট হবে আমাদের বড় স্ট্রাকচারটার তুলনায় যে আমাদের আর ভিসকোসিটির এফেক্ট নিয়ে চিন্তা করার দরকার নেই। আরেকটা কেস হইতে পারে যদি আমরা হচ্ছে সুপারসনিক বা হাইপারসনিক ফ্লো নিয়ে কাজ করি, তাহলে ওই জায়গায় ভেলোসিটি এত বেশি যে ওয়ালের সাথে ভেলোসিটি 0, তারপর আস্তে আস্তে ভেলোসিটি বাড়তেছে, এই জিনিসটার এফেক্ট খুব একটা নাই, কারণ ভেলোসিটি অনেক বেশি এখানে। তো এই 2 কেসের জন্য আমরা ইনভিসিড ফ্লো ইউজ করতে পারি, ইনভিসিড মডেলটা ইউজ করতে পারি। আমরা যখন সিমুলেশন করব, সিমুলেশনের ভেতরে আমরা সিডি নজল নামে একটা সিমুলেশন করব, যেটা হচ্ছে কনভার্জিং ডাইভার্জিং নজল। ওই নজলের ভিতর সুপারসনিক ফ্লো হইতে পারে, তো ওই নজলের জন্য হচ্ছে আমরা ইনভিসিড ফ্লো ইউজ করব। আচ্ছা, এরপর যদি আমরা যাই, এরপর হচ্ছে স্পালার্ট অ্যালার্মাস যে মডেলটা আছে, স্পালার্ট অ্যালমারাস মডেলের ভেতর এই মডেলটা হচ্ছে আমাদের কে এপসাইলন যে মডেলটা ছিল, আমরা একটু আগে বলে আসছি যে কে এপসাইলন মডেলের ভেতরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা নিয়ার ওয়াল ট্রিটমেন্ট হচ্ছে খুবই খারাপ। মানে সলিড এবং ফ্লুইডের যে ইন্টারফেসটা থাকবে ওটার কাছাকাছি জায়গায় কে এপসাইলন মডেল খুব খারাপ পারফর্ম করে। তো এইটার উপর একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে কে ওমেগা। কে ওমেগা ছাড়াও আরও অনেকগুলো মডেল আছে যেটা কে এপসাইলনের এই সীমাবদ্ধতার উপর কাজ করে, সীমাবদ্ধতাটার উপর। এরকম একটা মডেল হচ্ছে এইটা এসএ মডেল। এসএ মডেল ইউজুয়ালি আমরা ইউজ করি যখন আমাদের ফ্লোটা হচ্ছে নিয়ার টার্বুলেন্ট বা ল্যামিনার হয়।
মানে হচ্ছে আমরা যখন ট্রানজিশন ফেজে থাকি যে আমাদের রেনল্ডস নাম্বার যখন 2000 থেকে 4000-এর মধ্যে হয়, তখন আমরা যদি সিমুলেশনটা করতে চাই তখন আমরা এসএ মডেল ইউজ করি। এসএ মডেল বেসিক্যালি যেটা করে, কে এপসাইলন কে ওমেগা এই দুইটা মডেলই হচ্ছে রেনল্ডস স্ট্রেসের ইকুয়েশনগুলো সলভ করার চেষ্টা করে। রেনল্ডস স্ট্রেস যদি আমাদের মনে থাকে, আমরা হচ্ছে এই জিনিসটা দেখেছিলাম একদম ইন্ট্রোডাকশনে, এই টার্মটাকে আমরা বলতাম, এটা ছিল হচ্ছে অ্যাভারেজড নেভিয়ার-স্টোকস ইকুয়েশন, এবং এই টার্মটাকে আমরা বলতাম হচ্ছে রেনল্ডস স্ট্রেস। এই রেনল্ডস স্ট্রেসের ইকুয়েশনগুলো সলভ করে হচ্ছে আমরা কে এপসাইলন আর কে ওমেগা পাই। কিন্তু এসএ মডেল যে কাজটা করে, এসএ মডেল হচ্ছে আমাদের রেনল্ডস স্ট্রেস ইকুয়েশন ডাইরেক্টলি সলভ না করে, সে হচ্ছে এডি ভিসকসিটি নামে হচ্ছে আরেকটা ভেরিয়েবল অ্যাসাইন করে নেয় এবং এই ভেরিয়েবলটা সলভ করার চেষ্টা করে। সে হচ্ছে রেনল্ডস স্ট্রেসের ইকুয়েশন যে 7টা ইকুয়েশন আছে, ওই 7টা ইকুয়েশন সলভ করার চেষ্টা না করে সে পুরো জিনিসটাকে একটা অ্যাভারেজ নতুন একটা ভেরিয়েবল হিসেবে চিন্তা করে, যেটা হচ্ছে এডি ভিসকসিটি, এবং ওই অ্যাভারেজ ভ্যালুটার জন্য একটা ইকুয়েশন শুধু সলভ করে। আমরা যদি এখানে গিয়ে দেখি, এসএ মডেলের একটা ইকুয়েশন আছে শুধু, আর রেনল্ডস স্ট্রেসের টোটাল হচ্ছে 7টা ইকুয়েশন আছে। এই কারণে এসএ মডেল হচ্ছে রেনল্ডস স্ট্রেস যখন ফ্লোয়ের ওপর অনেক বেশি এফেক্ট রাখতে পারে, মানে হচ্ছে টার্বুলেন্সের সময়, যখন টার্বুলেন্স হয় তখন হচ্ছে ফ্লোয়ের উপরে রেনল্ডস স্ট্রেসের অনেক বেশি এফেক্ট থাকে। তো টার্বুলেন্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের এসএ মডেলটা অত ভালো কাজ করে না। ল্যামিনার আর আমাদের হচ্ছে নিয়ার লেমিনার টার্বুলেন্ট ট্রানজিশনের ক্ষেত্রে, মানে আমরা হচ্ছে 2000 থেকে 3000-এর দিকে যদি থাকি, যে লেমিনারের দিকে এবং ট্রানজিশনে আছে বা লেমিনার আছে, ওই জায়গাগুলোতে হচ্ছে আমরা এসএ মডেল ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব ট্রানজিশন এসএসটি। তো আমরা কে এপসাইলন আর কে ওমেগা নিয়ে এখানে কথা বলতেছি না, কারণ আমাদের ওয়াই প্লাসের ভিডিওর জন্য এখানে আলাদা করে কথা বলতে হবে। তো এই দুইটা মডেলের দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশন দিয়ে হচ্ছে আমরা আসলে রেনল্ডস স্ট্রেস বের করার চেষ্টা করি। তো এই দুইটা ইকুয়েশনকে একসাথে করলে আমরা হচ্ছে ট্রানজিশন এসএসটি মডেলটা পাই। ট্রানজিশন এসএসটি মডেলটা হচ্ছে অনেকটা এইভাবে কাজ করে। এটা ট্রানজিশন এসএসটি ওইভাবে কাজ করে, আমরা যদি কে ওমেগাতে যাই, কে ওমেগা মডেলটা যখন আমরা সিলেক্ট করি তখন ওইটা নিচে হচ্ছে এসএসটি আরেকটা অপশান আসে। কে এপসাইলন অপশানটাও যদি আমরা চুজ করি, কে এপসাইলন নিচে অনেকগুলো অপশান আছে, যেমন রিয়েলাইজেবল একটা অপশান থাকে, স্ট্যান্ডার্ড একটা অপশান থাকে। তো এই কে ওমেগা কে এপসাইলন দুইটা মডেলেরই আরও সাব মডেল আছে, আমরা কোনটা দিয়ে কাজ করতে চাই ওটার উপর ডিপেন্ড করে আমরা সাব মডেলগুলো চুজ করি। আচ্ছা, তো এইখানে আমরা হচ্ছে ট্রানজিশন এসএসটি মডেলটা দেখতেছি। ট্রানজিশন এসএসটি মডেল আমরা এইখানে যদি যাই, এখানে দেখবো এটায় টোটাল 4টা ইকুয়েশন আছে, 2টা ইকুয়েশন কে এপসাইলনের আর 2টা ইকুয়েশন হচ্ছে কে ওমেগার। তো আমরা জানি কে এপসাইলনের সীমাবদ্ধতা হচ্ছে এই যে এটা যদি সলিড হয়, আর এই রিজিয়নটা যদি ফ্লুইডের হয়, আর এই রিজিয়নটা যদি সলিডের হয়, তো সলিড আর ফ্লুইডের মাঝখানের রিজিয়ন একদম সলিডের কাছাকাছি যে ফ্লুইডের রিজিয়নটা আছে, ওই জায়গাতে নিয়ার ওয়াল ট্রিটমেন্ট কে এপসাইলন মডেল ভালো দিতে পারে না। তো এই জায়গাতে আমাদের কে ওমেগা মডেল ইউজ করতে হবে। আবার যদি আমরা ফ্রি স্ট্রিমের দিকে যাই, মানে আমাদের বাউন্ডারি লেয়ার ক্রস করে একদম বাইরের দিকে চলে আসি, ওই জায়গাতে আবার কে ওমেগা মডেল রেজাল্টে কিছু ইরর দিতে পারে, যে জায়গায় কে এপসাইলন মডেল একদম পারফেক্টলি কাজ করে। তো ট্রানজিশন এসএসটি মডেল যে কাজটা করে, সে হচ্ছে যখন আমরা নিয়ার ওয়ালে থাকি তখন কে ওমেগার ইকুয়েশনগুলো ইউজ করে, আর যখন হচ্ছে আমরা ওয়াল থেকে একটু দূরে থাকি তখন হচ্ছে কে এপসাইলন মডেলটা ইউজ করে। এই সেম জিনিসটা আমরা করতে পারি কে ওমেগা মডেল চুজ করে, ওইটার নিচে ড্রপ ডাউনে আরেকটা এসএসটি অপশন আছে। তো টোটাল কম্বাইন করলে আমরা কে ওমেগা এসএসটি মডেল পাই। ওই কে ওমেগা এসএসটি মডেল এবং ট্রানজিশন এসএসটি মডেল একই রকম কাজ করে। ট্রানজিশন এসএসটি মডেলের একটা সুবিধা হচ্ছে কে ওমেগা এসএসটি টার্বুলেন্স ভালোভাবে ক্যাপচার করতে পারে, কিন্তু ট্রানজিশন রিজিয়নে ভালো ক্যাপচার করতে পারে না। এই যে 4000-এর চেয়ে বেশি হলে হচ্ছে আমাদের কে ওমেগা এসএসটি মডেল ওইটায় ভালো রেজাল্টস দিতে পারে, কিন্তু 2000 থেকে 4000-এর মাঝখানে থাকলে কে ওমেগা এসএসটি এত ভালো রেজাল্ট দিতে পারে না। তখন আমাদের এসএসটি যে মডেলটা আছে ট্রানজিশন এসএসটি, ওটা ওই সময় হচ্ছে ভালো কাজ করতে পারে। তো আমরা ভাবতে পারি কে ওমেগা এসএসটি এর শুধু ট্রানজিশন পার্টের জন্য একটা ভার্সন হচ্ছে ট্রানজিশন এসএসটি। আচ্ছা, এরপরে আমাদের কাছে আরেকটা
যে আছে আমাদের এই রেনল্ডস স্ট্রেসের 7টা ইকুয়েশন, রেনল্ডস স্ট্রেসের এটা বেশ ডিফিকাল্ট কম্পিউটেশনালি। ইউজুয়ালি কারোর ল্যাপটপে বা আমাদের বাসার যে পিসি আছে ওগুলাতে এটা কাজ হবে না। এটা খুবই হাই এন্ডের যদি পিসি হয় ওইগুলাতে হচ্ছে আমরা রেনল্ডস স্ট্রেস ইকুয়েশন সলভ করতে পারি। এটা টোটাল 7টা ইকুয়েশন ইউজ করে হচ্ছে এইটার এই জিনিসটা প্রেডিক্ট করার চেষ্টা করা হয়। এটা হচ্ছে র্যান্স ইকুয়েশন, রেনল্ডস অ্যাভারেজ নেভিয়ার-স্টোকস ইকুয়েশন, এবং এটার ভেতরে এই পার্টটা প্রেডিক্ট করার জন্য 7টা ইকুয়েশন সলভ করতে হয় যদি আমরা এই মডেলটা নিই। আর ফাইনালি আমরা আরেকটা মডেল যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এলিয়াস মডেল, লার্জ এডি সিমুলেশন। তো আমরা এসএ মডেলে দেখছিলাম যে একটা এডি ভিসকসিটি নামে নতুন একটা টার্ম নিয়ে এসেছে, সলভ করতেছিল একটা ইকুয়েশন দিয়ে। আমাদের এলিয়াস মডেল যে কাজটা করে সে হচ্ছে লার্জ স্কেলে টার্বুলেন্স স্ট্রাকচার ক্যালকুলেট করে। রেনল্ডস স্ট্রেস ইকুয়েশন গুলা যেভাবে হচ্ছে আমাদের লার্জ স্কেলের এই সিমুলেশনগুলোর জন্য যেমন ক্যালকুলেট করতে পারে, ওরকম লার্জ স্কেলে টার্বুলেন্সও সে ক্যালকুলেট করতে পারে, প্লাস স্মলার যে টার্বুলেন্স মোশনগুলো আছে ওগুলো হচ্ছে সে ক্যাপচার করতে পারে। যেমন এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, যেমন জেট, ওয়েক স্ট্রিট নামে আরেকটা জিনিস আছে, মিক্সিং লেয়ার্স, তারপর হচ্ছে ভোর্টেক্স শেডিং। এই জিনিসগুলো আমরা ইন্টারনেটে সার্চ করে যদি এগুলোর ছবিগুলো আমরা দেখি, ওই জায়গায় হচ্ছে আমরা ওই ফেনোমেননগুলো ক্যাপচার করার জন্য অবশ্যই এলিএস ইউজ করতে হয়। এলিএস হচ্ছে অনেক টাইম কনজিউমিং একটা সিমুলেশনের দিকে আমাদেরকে নিয়ে যায়। আমরা নর্মাল ভিসকোসিটি মডেল যেমন আছে কে এপসাইলন বা কে ওমেগা, ওগুলো ইউজ করলে আমাদের যেরকম সময় যায় তার চেয়ে এলিএস ইউজ করলে আমাদের অনেক বেশি সময় যায়। এবং এলিএস ইউজুয়ালি সবসময় রিসার্চের কাজে ইউজ করা হয়। যদি আমরা ইঞ্জিনিয়ারিং এর কাজে আমরা এনসিসি ইউজ করি, এলিয়াস সাধারণত ইউজ করা হয় না, সবসময় কে এপসাইলন বা কে ওমেগা ইউজ করা হয়। আমরা এই জিনিসগুলো ভোর্টেক্স শেডিং, ওয়েক স্ট্রিট, এই জিনিসগুলো আমরা ইন্টারনেটে সার্চ করে হচ্ছে দেখতে পারি। লার্জ এডি সিমুলেশনের যে রেজাল্টসগুলো হয় ওগুলো দেখতে খুবই সুন্দর হয়। আচ্ছা, আর এছাড়াও টার্বুলেন্ট কম্বাসন যদি হয় ওটার ক্ষেত্রে মোমবাতির আগুনের ক্ষেত্রে, মোমবাতির আগুন অ্যাকচুয়ালি টার্বুলেন্ট না। যদি মোমবাতির আগুনের উপর দিয়ে অনেক হাই ভেলোসিটির বাতাস যেতে থাকে তাহলে হচ্ছে আমরা মোটামুটি একটা টার্বুলেন্ট এফেক্ট পেতে পারি। বা একটা আমাদের কাছে যদি একটা রাউন্ড স্ফিয়ার থাকে ওটার উপর দিয়ে যদি উইন্ড ফ্লো হয় ওটার জন্য আমরা ওয়েক পেতে পারি। এরকম কিছু অনেক স্পেশাল কিছু ফেনোমেনন যদি আমাদের অবজার্ভ করতে হয় ওগুলোর জন্য হচ্ছে এলিএস ইউজ করি। বাকি যে মডেলগুলো আছে আমাদের কাছে এলিএস ছাড়া, যেমন ডিইএস, তারপরে এসএস, এগুলো হচ্ছে বেসিক্যালি এরকম স্পেশাল ফেনোমেননগুলো ক্যাপচার করার জন্য হচ্ছে এইগুলো ইউজ করা হয়। আমাদের জেনারেল ইঞ্জিনিয়ারিং পারপাসের জন্য আমরা সবসময় কে ওমেগা বা কে এপসাইলন ইউজ করি। কে ওমেগা, কে এপসাইলনও কম্পিউটেশনালি অনেকটা হেভি হয়ে যায় যদি আমরা অনেক বড় স্কেলের কোনো সিমুলেশন করি বা অনেক হাই ভেলোসিটির কোনো সিমুলেশন করি, তাহলে হচ্ছে আমরা ইনভিসিড মডেলটা হচ্ছে ইউজ করতে পারবো। আর যদি রেনল্ডস নাম্বার ছোটো হয় তাহলে সবসময় ল্যামিনার ইউজ করব। তো এই 4টা মডেল দিয়ে কাজ করলেই মোটামুটি আমাদের হয়ে যায়, বাকিগুলা এত বেশি জানতে হয় না। এবং আমরা যদি পরেও সিএফডি নিয়ে আরও কাজ করি তাহলে অবশ্যই আমাদের সবগুলা মডেল সম্পর্কে জানতে হবে। তো ওইটার সাথে এনসিসের কোনো সম্পর্ক নেই, আমাদের ফ্লুইডের থিওরিটিক্যাল বেসিক্সের উপরে এই জিনিসটা নির্ভর করে। তো আমরা এই কোর্সের জন্য আমরা এর চেয়ে বেশি আর দেখবো না। আমরা শুধু আমাদের সিমুলেশনগুলোর সময় কে এপসাইলন, কে ওমেগা আর ইনভিসিড ইউজ করব। আর কে এপসাইলন, কে ওমেগা নিয়ে আমরা এরপরে একটা ভিডিও ওয়াই প্লাস যখন দেখবো তখন হচ্ছে এই দুইটা ভিসকসিটি মডেলও আমরা দেখবো এটার সাথে।